আর জুম মিট এখানে আমি স্ক্রিন শেয়ার করতেছি। জুম মিটে কেউ জয়েন করবেন না, এখানে 100 ফিল আপ। আমরা গুগল মিট দিয়ে ক্লাস করব এখন। গুগল মিটে যারা জয়েন করছে এখনও 100 হয় নাই, জয়েন করবেন। তো নতুনদেরকে আমি ধরে নিচ্ছি আপনি আগে থেকেই HTML এবং CSS জানেন, মোটামুটি আপনি HTML CSS দিয়ে ছোটোখাটো করে একটা প্রজেক্টও করছেন। এটা ধরে নিয়ে আমি ক্লাস শুরু করলাম। আজকের ক্লাসের মধ্যে আমরা যেই কোর্সটা শুরু করতে যাচ্ছি, এই কোর্সটার নাম কি কেউ কি বলতে পারবেন? কোর্স নেম গিট এবং গিটহাব। আমাদের কোর্স নেমটা হচ্ছে গিট অ্যান্ড গিটহাব উইথ কি বুটস্ট্র্যাপ, তাই না? আপনি যদি বুটস্ট্র্যাপও একদম নতুন হন তাহলে আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। বুটস্ট্র্যাপ দিয়ে মিনিমাম আপনাকে একটা প্রজেক্ট করার মতো এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ আমি বুটস্ট্র্যাপের যে বেসিক বিষয়গুলো এই কোর্সের মধ্যে আলোচনা করব না। আমাদের পুরাতন শিক্ষার্থী যারা আছে ওনারা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে মিনিমাম 2-1টা প্রজেক্ট ওনারা করে নিচ্ছেন। আপনারা যদি করে নিতে চান তাহলে ভাইয়ার বুটস্ট্র্যাপের উপর একটা ভিডিও আপলোড করা আছে, এরপরে যেই কাজগুলো করতে হবে এগুলো আমাদেরকে মেসেজ দিলে আপনাদেরকে আমি বলে দিব। মিনিমাম আপনাকে একটা প্রজেক্ট সম্পূর্ণ করতে হবে বুটস্ট্র্যাপ দিয়ে, তাহলে আপনি কোর্সটা জি হ্যাঁ অবশ্যই পারবে। আপু ভালো হবে আপনি বুটস্ট্র্যাপের উপর ভাইয়ার একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে আপনি বুটস্ট্র্যাপ দিয়ে একটা প্রজেক্ট সম্পন্ন করে ফেলেন। আপনার যেহেতু গ্রিড সম্পর্কে ধারণা আছে, তাহলে আপনি ভাইয়ার কোর্সটা ইউটিউবে দেওয়া আছে ভাইয়া। আপনি W3 কোড অ্যাপসের ইউটিউব চ্যানেলে গেলে ভিডিওটা পেয়ে যাবেন। এই যে এখানের মধ্যে যাইলে আপনি W3 কোড অ্যাপস বুটস্ট্র্যাপ লিখে সার্চ করেন, BOOTSTRAP বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলে আমরা এই যে এই ভিডিওটা পেয়ে যাব, 2 ঘন্টা 44 মিনিটের ভিডিও। এখানে আমাদের ভাইয়া ডিটেলস বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করেছি, এবং এটা সম্পন্ন করার পর আমাকে মেসেজ দিবেন অথবা নাজমা আপুকে মেসেজ দিবেন, অথবা আপনাদের যে সাপোর্ট মেন্টর আছেন ওনাদেরকে মেসেজ দিবেন। ওনারা আপনাকে পরবর্তীতে কোন প্রজেক্টটা সম্পন্ন করতে হবে, কোন প্রজেক্টটি করতে হবে সেটি সম্পর্কে ধারণা দিয়ে দিবে। আমরা সবাই মিউট করে রাখবো, সাউন্ড হলে কিন্তু প্রবলেম হবে, সাউন্ড করা যাবে না। কোর্সের নাম হচ্ছে মাস্টারিং। এখানে আমাদের মাস্টারিং শব্দটা কেন ব্যবহার করছি আমি? মাস্টারিং শব্দটা ব্যবহার করছি কারণ আমরা বুটস্ট্র্যাপ ইউটিউবের মধ্যে যায় যখন গিট এবং গিটহাবের উপরে কোর্স লিখে সার্চ করি, ওই কোর্সগুলো সাধারণত আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টার বিভিন্ন ক্রাশ কোর্স হয়ে থাকে, তাই না? ছোট একটা কোর্স যেখানের মধ্যে আপনাকে বেসিক আইডিয়াগুলো দেওয়া হয়। বাট আমরা এই কোর্সের মধ্যে গিট এবং গিটহাব নিয়ে প্রায় 1 মাস ক্লাস করব। তাহলে বুঝতেই পারেন কতটা অ্যাডভান্স টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য আমি এই কোর্সের নাম দিয়েছি মাস্টারিং। আর এই কোর্সের মধ্যে আমরা গিট এবং গিটহাবের সাহায্যে পাশাপাশি বুটস্ট্র্যাপ দিয়ে আমরা রিয়েল লাইফ প্রজেক্ট করব, যে প্রজেক্টটি আমরা মার্কেট প্লেসে সাবমিট করব। আমি কোর্স আউটলাইন নিয়ে একটু পরে আলোচনা করব। এই কোর্সের মধ্যে আমরা মেইনলি 3টা বিষয় শিখতেছি, একটা হচ্ছে গিট, আরেকটা হচ্ছে গিটহাব, আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ। অনেকেই মনে করতে পারেন যে ভাইয়া গিট এবং গিটহাব মনে হয় একটাই টপিকস, একটাই বিষয়। আমরা অনেকেই ভাবি না এটা। না, আপনি আজকে থেকে ধরে নেন, এখন থেকে নিশ্চিত হন গিট এবং গিটহাব সম্পূর্ণ আলাদা 2টা বিষয়। একটা হচ্ছে টুলস, এই গিট হচ্ছে একটি টুলস। আমরা আওয়াজ করলে কিন্তু ভাইয়া ক্লাস করাতে পারবো না, আর আমি অনেক দিন ধরে ক্লাস না করানোর কারণে আমার মুখে একটু জড়তা চলে আসছে, আস্তে আস্তে আমি ঠিক করে নিব। গিট হচ্ছে একটি টুলস আর গিটহাব হচ্ছে একটি ওয়েবসাইট, এতটুকু আমরা জেনে নিই, পরবর্তীতে আরও ডিটেলস জানবো। এবং আরেকটা টপিকস হচ্ছে বুটস্ট্র্যাপ। এই 3টা টপিকস আমরা এই কোর্সের মধ্যে সম্পন্ন করব পরবর্তী 2 মাসের মধ্যে। আমাদের এই কোর্সের ডিউরেশন কয় মাস বলেন তো? হ্যাঁ, কোর্স ডিউরেশন হচ্ছে 2 মাস। এই 2 মাসের মধ্যে আমাদের সকলের একটা পোর্টফোলিও হয়ে যাবে, এবং আপনি এই 2 মাসের কোর্সটা যদি ভালো করে সম্পূর্ণ করতে পারেন আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন।
আপনাদের মধ্যে যারা এক্সপার্ট থাকবেন, ভালো কাজ পারবেন, আপনাদেরকে নিয়ে ভাইয়া সিভি তৈরি করে দিব। ভালো ভালো বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে আপনাদেরকে জব করার জন্য বা জবে অ্যাপ্লাই করার জন্য পাঠিয়ে দিব। তাহলে এই কোর্সটা আপনাকে খুবই গুরুত্ব দিয়ে করতে হবে। এমনও হতে পারে এই 2 মাসের কোর্সটা কমপ্লিট করার পর আপনার একটা ইনকাম সোর্স চলে আসতে পারে, মোটামুটি ছোটোখাটো লেভেলের একটা জব আপনি পেয়ে যেতে পারেন। বুঝতে পেরেছেন? আমাদেরকে সিরিয়াসলিভাবে কোর্সটা সম্পন্ন করতে হবে। এখন আমরা আসি গিট এবং গিটহাব, এই দুইটা শব্দের সাথে আমরা পরিচিত হই। গিট কি আর গিটহাব কি তা নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে যে আপনাদের বাসায় কল দেওয়া হয়েছে নতুন শিক্ষার্থী, আপনাদেরকে কল দিয়েছেন কে বলেন তো? ওনার নামটা জানেন? একজন আপু কল দিয়েছেন, রুমা আপু। সবাইকে খুব কষ্ট করে কল দিয়েছেন, ক্লাস সম্পর্কে জানিয়েছেন। রুমা আপু কল দিয়েছেন, মনে করেন রুমা আপু খুবই সিনিয়র একজন ডেভেলপার অথবা খুব ভালো কাজ পারেন, খুবই অ্যাক্টিভ একজন মেম্বার। উনি কি করছেন, আপনাদেরকে নিয়ে বা ওনার পরিচিত 10 থেকে 15 জন মেম্বার নিয়ে একটা সফটওয়্যার ফার্ম গঠন করছেন। কি গঠন করছেন? একটা সফটওয়্যার ফার্ম গঠন করছেন বা সফটওয়্যার কোম্পানি দিয়েছেন। যে সফটওয়্যার কোম্পানিতে উনি কী করেন, বিভিন্ন ওয়েবসাইট তৈরি করেন, সফটওয়্যার তৈরি করেন, বিভিন্ন টুলস তৈরি করেন। আমাদের W3 কোডএপসের ওয়েবসাইট আছে নাকি নাই বলেন তো? এখনও W3 কোডএপসের ওয়েবসাইট আমরা অফিসিয়ালিভাবে রান করি নাই, কারণ ওয়েবসাইটের দরকার লাগতেছে না, আমি এগুলো নিয়ে কাজ করি না। এই জন্য আমাদের ওয়েবসাইটটা পড়ে আছে, ডোমেইন নিয়ে রাখা হয়েছে। আমি প্ল্যান করছি যে W3 কোডএপসের ওয়েবসাইট দিয়ে আমি একটা কমার্স ওয়েবসাইট বানাবো। এবং আমি চলে গেলাম কার কাছে? আমাদের রুমা আপুর কাছে। রুমা আপুকে বললাম যে আপু, আমার একটা কমার্স ওয়েবসাইট দরকার, আমার ডোমেইন হোস্টিং আছে, সব কিছু আছে। মিউট করতে হবে ভাই, আমি কথা বলতে প্রবলেম হচ্ছে। সাউন্ড হলে কথা বলতে পারবো না, আমি ক্লাস অফ করে দিব। যারা সাউন্ড করতেছেন মিউট করে রাখেন, আর না হয় আপনাকে আমি রিমুভ করে দিব ক্লাস থেকে একদম পার্মানেন্টলি। রুমা আপুকে গিয়ে বললাম আমার W3 কোডএপস নামে একটি কমার্স ওয়েবসাইট লাগবে। রুমা আপুর কাছে আমি জানুয়ারি মাসের 1 তারিখে গেলাম, মনে করেন এই যে জানুয়ারি, এটা দিয়ে তো লিখতে কষ্ট হচ্ছে। আচ্ছা হ্যাঁ, জানুয়ারি মাসের 1 তারিখে রুমা আপুকে বললাম আপু আমাকে একটা কমার্স ওয়েবসাইট বানিয়ে দেন আপনি। উনি ওনার টিম নিয়ে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আমাকে একটি কমার্স ওয়েবসাইট বানিয়ে দিয়েছেন এবং আমি আমার কমার্স ওয়েবসাইটটা দিয়ে বিজনেস করা শুরু করে দিলাম। কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এসে আমি চিন্তা করে দেখলাম যে আমার ওয়েবসাইটটা রুমা আপু যে তৈরি করছেন, এই ওয়েবসাইটের মধ্যে আমার কিছু ফিচার অ্যাড করতে হবে বা এডিট করতে হবে। এই ফিচারগুলো যদি এডিট করি তাহলে আমার সেলটা বেড়ে যাবে, আমি আরও ভালো করে বিজনেস করতে পারবো। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এসে রুমা আপুকে বললাম যে আপু, আমার যে ওয়েবসাইটটা আপনি বানিয়েছেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনি আগের 2টা ফিচার কেটে দেন, এই 2টা ফিচার কেটে দেন এবং নতুন করে আপনি আমার এই 4টা ফিচার অ্যাড করে দেন। আমি ভাবলাম যে এই 4টা ফিচার অ্যাড করলে আমার বিজনেসটা ভালো চলবে। বিষয়টাকে আমরা বুঝতেছি? হ্যাঁ, বললাম আগের 2টা ফিচার আপনি কেটে দেন, আগে যে ফিচারগুলো আছে এগুলা থেকে 2টা ফিচার কেটে দেন, নতুন করে আপনি এই 4টা ফিচার অ্যাড করে দেন। উনি খুশি মনে কী করলেন, ওয়েবসাইটে চলে গেলেন, 2টা ফিচারকে কেটে দিয়েছেন এবং নতুন করে 4টা ফিচার অ্যাড করে দিয়েছেন। আমি দেন ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে আমার ওয়েবসাইটটা আবার রান করলাম, নিয়মিত বিজনেস শুরু করলাম। এটি হচ্ছে একটি কমার্স ওয়েবসাইট। রুমা আপুর কাছে আমি আবার ফেব্রুয়ারি মাসের 20 তারিখে চলে গেলাম যে আপু, আমার ওয়েবসাইটের মধ্যে আপনি যেই আগের যে 2টা ফিচার কেটে দিয়েছিলেন, এই 2টা ফিচার থেকে একটা ফিচার আমাকে আবার ফেরত দেন। নতুন করে যে 4টা ফিচার অ্যাড করছেন, এই 4টা ফিচার থেকে এই 3টা ফিচার কেটে দেন, এখান থেকে মাত্র একটা ফিচার রাখেন। এখন রুমা আপু বিপদে পড়বেন কিনা বলেন তো?
ওনার কাছে এখন যেটা হবে, উনি নতুন 4টা ফিচার থেকে 3টা ফিচার কেটে দিতে পারবেন। এটা ওনার কাছে ইজি। অথচ আগে যে 2টা ফিচার ছিল, এই ফিচার দুটোটা কেটে দিচ্ছেন। আমি যদি আবার বলি এই 2টা ফিচার আমাকে আবার ফেরত দেন, উনি কি ফেরত দিতে পারবেন? জি না। পারবেন না। ওনাকে কি করতে হবে, আবার নতুন করে এই ফিচারটা ডিজাইন করতে হবে। উনি ধৈর্য ধরে আবারও ওনার টিম মেম্বারদেরকে নিয়ে পুরাতন ফিচারের নলেজটা আবার মাথায় আনছেন, মনে করছেন, তারপর এই পুরাতন ফিচারটাকে আবার অ্যাড করে দিচ্ছেন। এখান থেকে আবার 2টা ফিচার 3টা ফিচারকে ডিলিট করে দিছে। ওনার কাছে আমি আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আবার যাইয়া বলতেছে, আপু গত মাসে যে তুমি 3টা ফিচারকে ডিলিট করে দিছিলা, এখান থেকে আমার প্রথম 2টা ফিচার আবার লাগবে, তুমি আমাকে এই প্রথম 2টা ফিচারও দাও। বলেন রুমা আপু পাগল হবে নাকি ভালো থাকবে? পাগল হয়ে যাবে। কি রে ভাই, জীবন ভাইয়ের ওয়েবসাইট করাতে বিপদে পড়ে গেলাম। উনি একবার এক একটা ফিচার ডিলিট করতেছেন, আবার অ্যাড করতেছেন, ডিলিট করতেছেন, আবার অ্যাড করতেছেন। যদি এমন একটা টুলস থাকতো, এমন একটা মেশিন থাকতো, এমন একটা সফটওয়্যার থাকতো, যে সফটওয়্যার বা টুলস বা মেশিন আমার এই প্রত্যেকটা অবস্থান, আমার কোডের যে পরিবর্তন করতেছি, কোডের মধ্যে যে আমি বারবার পরিবর্তন করতেছি, অবস্থানের পরিবর্তন করতেছি, এটার যদি একটা হিস্টোরি বা একটা স্ন্যাপশট বা একটা ডকুমেন্ট রেখে দিত, তাহলে সেটা কেমন হতো বলেন তো? খুবই সুবিধা হতো। হ্যাঁ, আমরা যে কোর্সটাতে জয়েন করেছি সেইটাই হচ্ছে আমাদের ওই কোর্স। এটা হচ্ছে গিট অ্যান্ড গিট হাব। এই গিট এবং গিট হাব যে কাজটা করে, আপনি যদি কোনো টুলস তৈরি করেন, কোনো কোড করেন বা কোনো একটা প্রজেক্ট করেন অথবা সফটওয়্যার ডেভেলপ করেন, এই সফটওয়্যারের মধ্যে আপনি প্রতি মুহূর্তে যতগুলা এডিট করবেন বা পরিবর্তন করবেন, কোনো হ্যাঁ, কোনো একটা ফিচার আপনি ডিলিট করে দিবেন, কোনো একটা ফিচার নতুন করে অ্যাড করবেন, সে কী করবে, আপনার প্রত্যেকটা মুহূর্ত একটা করে স্ন্যাপশট রেখে দিবে বা ট্র্যাক রেখে দিবে। আপনি যখন ইচ্ছা তখন আপনি পূর্বের কোডে ফেরত যেতে পারবেন, আবার চাইলে বর্তমান কোডে ফেরত আসতে পারবেন। আপনি চাইলে আপনার এই যে 2 মাস আগে যে কোড এডিট করছেন, এই কোডে আপনি ফেরত যেতে পারবেন, আবার বর্তমান কোডে ফেরত আসতে পারবেন। আপনারা একটা মুভি দেখছেন, মেশিন, একটা মুভি আছে যে টাইম মেশিন। এই মুভিটা কে কে দেখছেন? টাইম মেশিন একটি মুভি আছে কিন্তু। ইয়েস, ফাইন। এই এই টাইম মেশিন মুভির মধ্যে আমরা দেখলাম যে ওনারা ওনাদের পূর্বের অবস্থায় যখন ইচ্ছা তখন ফেরত যেতে পারতো, আবার চাইলে ওনারা বর্তমান অবস্থায় ফেরত আসতে পারতো, তাই না? আমরা চাইলে ওই মুভিটার মধ্যে দেখলাম যে পূর্বের অবস্থায় ফেরত যাওয়া যেত, আবার বর্তমান অবস্থায় ফেরত আসা যেত। ঠিক সেম গিট এবং গিটহাব হচ্ছে এমন একটি টুলস যেটাকে আমরা ভার্সন কন্ট্রোল টুলস বলবো অথবা ভার্সন কন্ট্রোল সফটওয়্যার বলবো। এই টুলসটি যে কাজটা করে, আপনার কোডের প্রত্যেকটা স্ন্যাপশট রেখে দেয়। আপনি চাইলে আপনার পূর্বের কোডে ফেরত যেতে পারবেন, আপনি চাইলে আপনার বর্তমান কোডে ফেরত আসতে পারবেন। বুঝতে পেরেছি? জি। ওকে, এখন ভাইয়া আমরা আমাদের এই ভার্সন কন্ট্রোলটা সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছি। এখন আপনারা বলবেন যে আমি যদি এই ভার্সন কন্ট্রোলটা শিখি আমার লাভটা কি হবে, ক্ষতিটা কি হবে? আমি প্রথমেই বলতেছি, আপনার লাভের কথা বলি। আপনার প্রফিটটা কি? আপনি শিখলে আপনার প্রফিট কি হবে, আর না শিখলে আপনার কি ক্ষতি হবে? আপনি যদি এই ধরনের একটা ভার্সন কন্ট্রোল টুল শিখতে পারেন, তাহলে আপনি আপনার প্রজেক্টের যে ফিচারগুলো আছে এগুলাকে আপনি সহজেই মার্জ করতে পারবেন। কি করতে পারবেন? আপনি আপনার প্রজেক্টের ফিচারগুলোকে সহজেই মার্জ করতে পারেন। আমি লিখে দিচ্ছি MERGE। এখানের মধ্যে আমি 1 2 3 দিয়ে লিখি। আমার এখানের মধ্যে ওই যে একটা যদি স্লাইডার তৈরি করে নিতাম তাহলে ভালো হতো। আপনারা কি এভাবে বুঝতে অসুবিধা হচ্ছে? জি না ভাইয়া। হ্যাঁ, মার্জ ইউর প্রজেক্ট। আর আমাদের পুরাতন ভাইয়ারা হয়তো একটু হলেও বুঝতে পারছেন, আজকে জীবন ভাইয়ের ভয়েস একটু চেঞ্জ, তাই না? আমার গলা কিন্তু ভেঙে রয়েছে, গলা ভেঙে রয়েছে। আর ওই যে আমি কাশি সিরাপ টিরাপ খাইতেছি যে ভয়েসটা কেমন জানি বসে গেছে ভাই। আগে যেমন একদমে বা এক নিঃশ্বাসে কথা বলতে পারতাম, এখন এটা পারি না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমরা কোনো একটা প্রজেক্টের ফিচারগুলোকে
খুব সহজে মার্জ করতে পারে। যেমন আপনি কোনো একটা প্রজেক্ট করতে গিয়ে পূর্বের 3টা ফিচার কেটে দিয়েছেন, নতুন করে 5টা ফিচার যুক্ত করছেন, এরপরে আবার 2টা ফিচার যুক্ত করছেন, এরপরে আবার আপনি 4টা ফিচার যুক্ত করছেন। এই যে একটার পর একটা ফিচার যুক্ত করতেছেন, পূর্বের ফিচারগুলোকে ডিলিট করে দিচ্ছেন, এই যে বারবার যে যুক্ত করতেছেন ডিলিট করতেছেন, সেটাকেই বলা হচ্ছে মার্জ। অর্থাৎ আপনি আপনার প্রজেক্টের ফিচারগুলোকে খুব সহজে আপনি মার্জ করতে পারবেন বা যুক্ত করতে পারবেন যদি আপনি গিট এবং গিটহাব একটা ভার্সন কন্ট্রোল টুলস শিখে রাখেন। 2 নম্বরে আপনি মনে করেন এই যে আমাদের রুমা আপুর টিম মেম্বার আছেন, ওনারা 10 জন টিম মিলে কাজ করেন। এই 10 জন টিম একসাথে কাজ করতে গিয়ে 10 জন টিম মেম্বার একসাথে কাজ করতে গিয়ে এক একজন এক এক রকম কোড করবে, তাই না? আমি একটা প্রজেক্ট করতে গিয়ে রুমা আপু একটা প্রজেক্ট করতে গিয়ে ওনার 10 জন মেম্বারকে বলছে তোমরা এই প্রজেক্টটা 10 জন করো। সম্পন্ন করার পর 10 জনের যে কোডগুলো আছে এগুলাকে একসাথে করার জন্য, 10 জনের যে কোড আছে এই কোডগুলোকে একসাথে করার জন্য আপনাকে একটা ভার্সন কন্ট্রোল টুল শিখতেই হবে। এই যে টিম মেম্বার যে আপনার ইয়েগুলো আছে কি জানি বলে, কমপ্লেক্স যে প্রজেক্টগুলো আমরা করে থাকি, এবার কমপ্লেক্স প্রজেক্ট, এই টিম মেম্বার কমপ্লেক্স প্রজেক্ট আপনি মার্জ করতে পারবেন খুব সহজে। 4-5 জন বা 10 জন মিলে যদি একটা প্রজেক্ট করে, ওই প্রজেক্টের মধ্যে 4-5 জনের কোডগুলোকে একসাথে করে পরিপূর্ণ একটা প্রজেক্ট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ভার্সন কন্ট্রোল শিখতে হবে। এগুলো হচ্ছে আমাদের প্রফিট। আপনি ভার্সন কন্ট্রোল ছাড়া এই টিম মেম্বারের মাধ্যমে যখন কমপ্লেক্স কোনো প্রজেক্ট করবেন সেটাকে মার্জ করাটা একদমই অসম্ভব হয়ে পড়বে আপনার কাছে। আর 3 নম্বরে জব সেক্টরে আপনার ভ্যালু প্রায় 30 থেকে 40%, আমি একটা আন্দাজ করে বললাম আর কি, 30 থেকে 40% আপনার জব সেক্টরের ভ্যালু ইনক্রিজ হবে। আগে আপনি এখন বলবেন ভাইয়া বাকি 60 থেকে 70% কি? 60 থেকে 70% হচ্ছে আপনার স্কিল। আপনি যে PHP পারেন, পাইথন পারেন, লারাভেল পারেন, রিয়েক্ট পারেন, এটা হচ্ছে আপনার স্কিল। সেটা হচ্ছে সর্বোচ্চ 60 থেকে 70% ভূমিকা রাখবে। বাকি 30 থেকে 40% ভূমিকা রাখবে আপনার কোনো একটা ভার্সন কন্ট্রোল, অর্থাৎ এই গিট এবং গিটহাব। তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করি, জব সেক্টরে গুরুত্ব পাওয়ার জন্য, আপনি ভবিষ্যতে নিজের একটা টিম তৈরি করে টিমে কাজ করার জন্য, অথবা আপনি আপনার প্রজেক্টের মধ্যে যে ফিচারগুলোকে চেঞ্জ করতেছেন এগুলাকে মার্জ করার জন্য আমাদেরকে গিট এবং গিটহাব অথবা কোনো একটা ভার্সন কন্ট্রোল টুল শিখতে হবে নাকি শিখতে হবে না? হ্যাঁ, ওকে। যদি আপনি না শিখেন তাইলে আপনার কি কি লস হতে পারে? যদি আমরা না শিখি তাহলে আমাদের কি কি লস হতে পারে? লস হতে পারে কি, আপনার এই যে ভার্সন ম্যানেজ করতে গিয়ে আপনার টাইম অনেক লস হবে। কি হবে? টাইম লস হবে। আপনি পূর্বে যত সহজে ভার্সনটাকে ম্যানেজ করে ফেলতে পারছেন, বিভিন্ন প্রজেক্টের ফিচারগুলোকে অ্যাড করে ফেলতে পারছেন, যুক্ত করতে পারছেন বা মার্জ করতে পারছেন খুব ইজিলি, এই কাজটা যদি আপনি করতে চান আপনার টাইম অনেক লস হবে। সেটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ? খারাপ। এটা হচ্ছে আমাদের লস। তারপর আপনি যদি কোনো একটা কমপ্লেক্স প্রজেক্ট করতে চান, আমি এই কমপ্লেক্স প্রজেক্ট করার ক্ষেত্রে মনে করি ইম্পসিবল। আপনি ভার্সন কন্ট্রোল ছাড়া কোনো একটা কমপ্লেক্স প্রজেক্ট সম্পূর্ণ করা একদমই ইম্পসিবল, সম্ভব না। কমপ্লেক্স প্রজেক্ট মানে 10 জন, 20 জন বা 15 জন মিলে একটা প্রজেক্ট করা। এই এতজন মিলে একটা প্রজেক্ট সম্পন্ন করতে এবং প্রত্যেকের কোডগুলোকে একসাথে মার্জ করতে আসলে আপনার জন্য ইম্পসিবল হয়ে পড়বে, আপনি পাগল হয়ে যাবেন। এটা আপনার জন্য আসলে সম্ভব হবে না। তারপর হচ্ছে 3 নম্বরে আমি বলবো
টিম ওয়ার্ক যদি আপনি করতে চান, আপনি কোনো একটা টিম প্রজেক্ট করতে চান, এই টিম প্রজেক্টের ক্ষেত্রেও আমি বলবো আপনার কাজ করাটা ইম্পসিবল। আমরা যারা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং সেক্টরে আছে, আমাদেরকে বেশিরভাগই টিমে থেকে কাজ করতে হয়। যেমন ভাইয়ার কথা যদি বলি, আমার টিমের মধ্যে প্রায় 15 থেকে 20 জন মেম্বার কাজ করে। আপনারা ভাইয়ার ফেসবুক আইডিতে গেলে পুরাতন পোস্টগুলো যখন চেক করবেন, তখন দেখবেন আজ থেকে 2 বছর আগে আমি প্রায় 20 থেকে 30 জন মেম্বার নিয়ে একসাথে কাজ করতাম, এবং এখনও বর্তমানে প্রায় 15 থেকে 20 জন মেম্বার আমার প্রজেক্টে কাজ করে প্রতিনিয়ত। তাদেরকে আমি প্রজেক্ট দিই, এবং আমি জব যে করি বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রজেক্টগুলো থাকে, তাদেরকে দিয়ে আমি কাজ করাই, প্রত্যেককে আমি স্যালারি দিচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভাইয়ার টিমে যারা কাজ করতেছে তাদের সর্বনিম্ন স্যালারি কিন্তু 30,000, এবং সর্বোচ্চ আমার টিমের মধ্যে যারা কাজ করে এমনও মেম্বার আছে মাসে 1,50,000 টাকাও ইনকাম করে আমার টিমে থেকে। এই যে আমি আমার একটা টিমকে আমি ম্যানেজ করতেছি, টিমের মাধ্যমে যে আমি কাজগুলো করতেছি, আর ভাইয়ার বেশ কয়েকটা সফটওয়্যার কোম্পানির সাথে পার্মানেন্টলি কন্ট্যাক্ট করা, তাদের কাজগুলো আমি সবসময় করে দিই। বুঝতে পেরেছেন? এই জন্য এত বড় একটা টিম আমি ম্যানেজ করতে পারতেছি। এই যে টিম প্রজেক্ট করতে গিয়ে আমি যেটা ফিল করলাম, এই টিম প্রজেক্টও কাজ করতে আপনার জন্য ইম্পসিবল হয়ে যাবে। অর্থাৎ আপনি খুব সহজে একটা টিমকে বা টিম প্রজেক্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি ভার্সন কন্ট্রোল না শিখেন। আরেকটা অন্যতম লস হচ্ছে, জব সেক্টরে আপনার চাহিদা 30 থেকে 40% কমে যাবে। যদি আপনি ভার্সন কন্ট্রোল শিখেন, আপনার জব সেক্টরে আপনার ভ্যালু 30 থেকে 40% বেড়ে যাবে। আর যদি না শিখেন, 30 থেকে 40% কমে যাবে। আমার একটা জবের মধ্যে রুমাপুর সফটওয়্যার কোম্পানিতেই মনে করেন আমাদের সাইফুল ভাইয়া এবং মিজান ভাইয়া অ্যাপ্লাই করছেন। এখানে আমাদের মিজান ভাই ভার্সন কন্ট্রোল টুলস ভালো পারেন, সাইফুল ভাই ভালো পারেন না, উনি পিএসপি টিএসপি এগুলো পারে। বলেন তো রুমাপুর যে সফটওয়্যার কোম্পানিতে কাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে? মিজান ভাইয়াকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ উনি জবে জয়েন করার সাথে সাথে তো টিমে কাজ করতে হবে। তো টিমে কাজ করার জন্য তো আর সাইফুল ভাইকে আলাদা করে টিম প্রজেক্ট কিভাবে করতে হয়, ভার্সন কিভাবে কন্ট্রোল করতে হয়, আমাদের সাথে থেকে তুমি কিভাবে কাজ করবা, সোর্স কোডগুলোকে কিভাবে তুমি মার্জ করবা, এগুলো তো আর ওনাকে শিখিয়ে দিবে না। সো আমরা বলতে পারি আমাদের এই কোর্সটা আসলেই একটা দরকারি একটা কোর্স, এবং এই কোর্সটা আমাদেরকে অবশ্যই একজন নতুন প্রোগ্রামার হিসেবে, নতুন একজন ডেভেলপার হিসেবে আমাদেরকে এই কোর্সটা ভালো করে এখনই সম্পূর্ণ করতে হবে। আপনারা আমাকে প্রশ্ন করবেন যে জীবন ভাই, আমাদের কোর্সের মাঝ পর্যায়ে আপনি কেন হঠাৎ করে এখানে আমাদের গিট এবং গিটহাব ঢুকিয়ে দিয়েছেন? আমি চিন্তা করলাম আমি এই গিট এবং গিটহাব কোর্সের শেষের দিকে আমি শেষ করতে পারতাম বা শিখাইতে পারতাম। তো আপনারা এটাতে আবার এক্সপার্ট হইতে আবার 2 মাস 3 মাস লেগে যাবে। কোনো একটা জবে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি এটাতে ভালোভাবে কাজ করতে পারবেন না। সো আমি আমার কোর্সের মাঝ পর্যায়ে এসে গিট এবং গিটহাব বিষয়টাকে একসাথে নিয়ে এসেছি, এবং আপনাদেরকে সাথে নিয়ে প্রায় 15 থেকে 20 পেজের একটি বিশাল প্রজেক্ট আমরা সম্পূর্ণ করব। ওই প্রজেক্টটা আমরা এই যে 100 থেকে 200 জন মেম্বার মিলে একসাথে টিমে কাজ করব। টিমে থেকে কিভাবে আপনার এই কোডগুলোকে মার্জ করতে হয়, কিভাবে এরকম একটা কমপ্লেক্স প্রজেক্ট সম্পূর্ণ করতে হয়, এগুলা সব কিছু ভাইয়া আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিব। এবং আমরা আমাদের এই সফটওয়্যারটাকে বা আমাদের টুলসটাকে অথবা আমাদের ওয়েবসাইটটাকে আমরা থিম ফরেস্টের মতো মার্কেট প্লেসে সাবমিট করব। থিম ফরেস্ট মার্কেট প্লেসে সাবমিট করার পর এটাকে আবারও আমরা পরবর্তীতে যখন রিয়েক্টে কনভার্ট করব অথবা আমরা লারাভেলে মুভ করব, ডেভেলপমেন্ট পর্যায়ে যখন যাব তখন আবার এটাকে কিভাবে ভার্সনটাকে আপডেট করতে হয় গিট এবং গিটহাব ব্যবহার করে, এগুলো সব কিছু আপনারা লাইভ প্র্যাকটিক্যালি এখানের মধ্যে শিখতে পারবেন। বুঝতে পেরেছি ভাইয়া? আশা করি আপনারা আমাদের এই কোর্সের দরকারি এবং অদরকারি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন। এখন এই গিট এবং গিটহাব নিয়ে সবারই একটা সন্দেহ থেকে যায় যে গিট কি আবার গিটহাব কি। আমি গিট এবং গিটহাবের মধ্যে সামান্য একটু পার্থক্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানের মধ্যে আমি লিখলাম গিট, আর এখানে আমাদের লিখতেছি গিটহাব।
কালারটা মনে হয় রেড নিলে ভালো হবে, তাই না? রেড নেই, তাহলে একটু হাইলাইট হবে। এই যে ভাইয়া এখানে আমাদের লিখলাম গিট, আর এখানে আমাদের লিখতেছি গিট হাব। গিট এবং গিট হাব এই দুইটার মধ্যে পার্থক্য করতে গেলে প্রথমে আমি বলবো এই গিট হচ্ছে একটা ভার্সন। যারা পুরাতন স্টুডেন্ট আছেন আপনারা বিরক্ত হবেন এই কাজগুলো যারা পারেন, আমাকে তো নতুনদের কথা চিন্তা করে ক্লাস করাতে হবে, তাই না? এই জন্য আমি এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করতেছি, নতুনরা বিরক্ত হবেন না। এটা হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল টুলস অথবা সফটওয়্যার, ভার্সন কন্ট্রোল টুলস অথবা সফটওয়্যার। অন্যদিকে এই গিটহাব হচ্ছে, এই গিটহাব হলো একটা ভার্সন কন্ট্রোল ওয়েবসাইট। এটাকে আমি ওয়েবসাইট বলবো। কি বলবো? ওয়েবসাইট। তাহলে আপনারাই বলেন ওয়েবসাইট এবং টুলসের মধ্যে পার্থক্য আছে কিনা? জি আছে। ওয়েবসাইট এবং টুলসের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। কই হচ্ছে ওয়েবসাইট আর কই হচ্ছে সফটওয়্যার। তা আমরা দোনোটাকে এক বলতে পারি না। আচ্ছা, কে যেন স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন? দেখি তো আমাদের নতুন মেম্বার যারা জয়েন করছে। প্রায় 160 জনের মতো মেম্বার আমাদের সাথে আছে। যাক, মন খারাপ হবে না আমার। গিটহাব হচ্ছে একটি ওয়েবসাইট, আর এই গিট হচ্ছে একটি ভার্সন কন্ট্রোল সফটওয়্যার বা টুলস। এই গিটের মাধ্যমে, আচ্ছা অনেকেই জয়েন করতেছে ক্লাসের মধ্যে, আমি ওনারা যদি টাইমলি জয়েন করতেন তাহলে আমাকে বারবার আর এই মিটে যাওয়া লাগতো না। একটা কাজ করি ভাইয়া, আমি আমার থেকে এখানে এসে আমি অটো ড্রটা অন করি, আর তাহলে সবাই অটোমেটিক্যালি জয়েন করে ফেলতে পারবে। হ্যাঁ, এখানের মধ্যে আমি অন্য একটা ব্রাউজারে রান করলাম। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি। এখানে কি লিখছিলাম? গিট লিখেছিলাম, লেখা উঠতেছে না কেন? আমরা একটু রিলোড করি এটাকে, এখন আসবে। এটা হচ্ছে গিট। নতুনরা জয়েন করতেছে তো ওনারা টাইমটা সম্পর্কে জানতো না হয়তো, এই জন্য ভাইয়া আবার এখানে আসা লাগছে। গিট, আরেকটা হচ্ছে গিটহাব। এই গিট হলো ভার্সন কন্ট্রোলস টুলস, ভার্সন কন্ট্রোল টুলস অথবা সফটওয়্যার। আর গিটহাব হলো একটা হোস্টিং ওয়েবসাইট। ওয়েবসাইট। এই গিট টুলসটাকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কম্পিউটারের মধ্যে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে, যেহেতু এটি একটি সফটওয়্যার বা টুলস। আর গিটহাব হচ্ছে একটি ওয়েবসাইট। আপনি এইভাবে গিটহাব লিখবেন এবং গিটহাব ওয়েবসাইটে যাব, গিয়ে আমরা গিটহাব ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব? অ্যাকাউন্টস করে ফেলব, ঠিক আছে? এবং ওইখানের মধ্যে আমরা কাজ করব। এই টুলসটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কমান্ড লাইন জানতে হবে। কি জানতে হবে? কমান্ড লাইন। অর্থাৎ আপনাকে CLI একটা শব্দ আছে, এটার সাথে আমরা অবশ্যই পরিচিত। এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস,
এই কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে CLI মোডে। আপনাকে কমান্ড লিখে লিখে এই টুলসের মাধ্যমে কাজ করতে হবে। আর গিটহাব ওয়েবসাইটের মধ্যে আপনাকে কমান্ড লিখতে হবে না। গিটহাব ওয়েবসাইটে আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করতে পারবেন। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই যে ভাইয়া মাউস দিয়ে যেভাবে ক্লিক করে আমরা ওয়েবসাইটের মধ্যে যেভাবে কাজ করে থাকি ঠিক সেইভাবে আমরা কাজ করতে পারবো। এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তারপর গিটের মধ্যে আমরা আবার আসি। গিটহাব হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল টুলস। আপনি মিউট করব প্লিজ। এটার মাধ্যমে আপনি আপনার কোডের চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার কোডের চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি কোডের ভার্সন কন্ট্রোল করতে পারবেন, নতুন নতুন ফিচার অ্যাড করবেন, এডিট করবেন, আপনি চাইলে ডিলিট করতে পারবেন। এই কাজগুলো সবগুলো কাজই আপনাকে করতে হবে কমান্ড লাইনের মাধ্যমে। অন্য দিক দিয়ে আমি আমার কোডের যে ভার্সনটাকে চেঞ্জ করলাম, আমার কোডের মধ্যে নতুন ফিচার এডিট করে অ্যাড করেছি, ডিলিট করেছি, চেঞ্জ করেছি, এই যে বারবার যে চেঞ্জ করতেছি, এডিট করতেছি, ডিলিট করতেছি, আমার যে কোডগুলো রয়েছে এই কোডগুলোকে আমরা এই গিটহাবের মধ্যে হোস্ট করে রেখে দিতে পারবো। অর্থাৎ এটা একটা মেমোরির মতো। এখানের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের যে সোর্স কোড আছে এই সোর্স কোডগুলোকে আপনি হোস্ট করে রেখে দিতে পারবেন। তাহলে আমরা এটাও বলতে পারি গিটহাব হচ্ছে একটি হোস্টিং ওয়েবসাইট। গিটহাব হচ্ছে কি? একটি হোস্টিং ওয়েবসাইট, যেখানের মধ্যে আমরা এই গিটের মাধ্যমে আমাদের ওয়েবসাইট বা সফটওয়্যার বা টুলসে যে এডিটগুলো করব, তার কোডের যে চেঞ্জগুলো করব, এগুলো প্রত্যেকটা কোড এবং এডিট আমরা হোস্ট করে এই গিটহাবের মধ্যে ওয়েবসাইটের মধ্যে রেখে দিতে পারবো। যখন যেখানে ইচ্ছা সেখানে আমি মুভ করতে পারবো, পূর্বের কোডেও যেতে পারবো, বর্তমান কোডেও আসতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে। আর এই গিট টুলসটা ব্যবহার করে আমরা আমাদের কোডের মধ্যে এডিট করব। বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, আর এই গিট যে টুলসটা আছে এটাকে যে কাজটা করতে হবে আপনার পিসিতে, আমি চেষ্টা করতেছি নতুনদেরকে একদম ক্লিয়ারলি ধারণাটা দিতে। এটা আপনার পিসিতে ইনস্টল করতে হবে। পিসিতে ইনস্টল করে তারপর আপনাকে কাজ করতে হবে, তাইলে আপনি আপনার কোডগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর গিটহাব হচ্ছে একটা ওয়েবসাইট, এখানে শুধু আপনি গিয়ে একটা অ্যাকাউন্টস করে ফেললেই আপনার কাজটা হয়ে যাবে। 5 নম্বরে আমি আপনাদেরকে আর কি আর বলবো, এখানের মধ্যে যথেষ্ট বলা হয়েছে। আমি 5 নম্বরে তাদের পরিচয় বলতে পারি যে গিট টুলসটা যিনি আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন ওনার নাম হচ্ছে লিনাস টরভাল্ডস। বানানটা ভুল হইতে পারে ভাইয়া, TORVALDS। লিনাস টরভাল্ডস আমরা তো যারা সাইবার সিকিউরিটি টিমে আছি, আমাদের সাইবার কোর্সে যারা আছেন ওনারা তো লিনাস টরভাল্ডসকে চিনার কথা। উনি কি তৈরি করছেন বলেন তো? হ্যাঁ, উনি লিনাক্সের কার্নাল তৈরি করেছেন বা লিনাক্স তৈরি করেছেন। এই লিনাস, হ্যাঁ, টরভাল্ডস হচ্ছে উনি যে লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা তৈরি করেছেন, লিনাক্স যে একটা কার্নেল তৈরি করেছেন, ওই কার্নেলটাকে কন্ট্রোল করার জন্য, ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য উনি এই গিট নামক টুলসটাকে তৈরি করেছেন। এই টুলসটা তিনি তৈরি করেছেন 2005 সালে। আপনার 7ই এপ্রিল 2005 সালে তিনি এই লিনাক্সের এই কার্নেলটা তৈরি করেছেন। সেই লিনাক্সের কার্নেল ব্যবহার করেই এই গিট নামক টুলসটাকে তৈরি করা হয়েছে। এই টুলসটা তৈরি করতে গিয়ে কী কী ব্যবহার করা হয়েছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আপনার পাইথন। আপনাদেরকে মজার একটা বিষয় বুঝাই, আমরা আমাদের কম্পিউটার মধ্যে যে টার্মিনাল দেখি, টার্মিনাল এবং এই গিটের যে টার্মিনাল থাকে, অথবা আমরা ওই যে কি জানি বলা হয় সাইবার ক্লাসের মধ্যে আমরা যে আমাদের যে টার্নারিটা ব্যবহার করি বা আপনার কমান্ড লেখার যে টার্নালটা ব্যবহার করি, হ্যাঁ, সিএমডিটা ব্যবহার করি, এই ধরনের
সিএমডি অথবা কমান্ড লিখার টুলস আমরা পাইথন ব্যবহার করে তৈরি করব যখন আমরা পাইথন কোর্সের মধ্যে যাব, ঠিক আছে? সো আপনাদেরকে টেনশন করার দরকার নেই। আমার এই গিট টুলসটা তৈরি করা হয়েছে পাইথন, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে সি প্লাস প্লাস, তারপর হচ্ছে আপনার আরেকটা আছে আপনার পার্ল, PERL পার্ল, আরেকটা আছে আপনার টেল। এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে এই গিট টুলসটা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে শুধু পাইথন এবং সি প্রোগ্রামিং ব্যবহার করেও এই গিটের মতো টুলস তৈরি করে ফেলতে পারবেন। তাদের মতো প্রফেশনাল না হলেও আমরা আমাদের কমান্ডগুলোকে লিখতে পারবো। তো ভাইয়া আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই ধরনের টুলস তৈরি করে দেখাবো আমাদের সাইবার কোর্সের মধ্যে, ঠিক আছে ভাইয়া? এবার আসি আমাদের 7 নাম্বার, আর তো বলার দরকার নেই, ঠিক না? আর বলার দরকার নেই। আর গিটহাবটা হচ্ছে গিটহাব আসে আপনার 2008 সালে মনে হয় আপনার এটা তৈরি করা হয়। কত সালে? 2008 সালে এই গিটহাব আপনার তৈরি করা হয়। পরবর্তীতে আপনার 2018 সালে এসে মাইক্রোসফট এই গিটহাবটাকে ক্রয় করে নেয়। 2008 সালে আমার গিটহাব টুলসটাকে ওয়েবসাইটটাকে তৈরি করা হয়। 2018 সালে মাইক্রোসফটের মতো একটা প্রতিষ্ঠান এই গিটহাব ওয়েবসাইটটাকে ক্রয় করে। কত ডলার দিয়ে জানেন? 7.5 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে। বুঝতে পেরেছি? আর এখন বর্তমানে গিটহাবের ইউজার সংখ্যা প্রায় আপনার 56 মিলিয়নেরও উপরে আছে। মোটামুটি আমরা গিট এবং গিটহাবের মধ্যে সামান্য হলেও পার্থক্য বুঝতে পেরেছি কিনা? জি স্যার। আমি এখন প্রশ্ন করব, গিট এবং গিটহাব কি সেম নাকি ভিন্ন? ভিন্ন। আমরা যদিও গিটের সাথে পরিচিত না, আমরা সবসময় বলি গিটহাব গিটহাব গিটহাব। এই গিটহাবকে যদি আপনি ইউজ করতে চান, গিটহাব ওয়েবসাইটটা যদি পরিপূর্ণ ব্যবহার করতে চান, এই গিটহাব প্রজেক্টটাকে ওয়েবসাইট বা আপনার গিটহাব অ্যাকাউন্টসকে অথবা গিটহাব ভালো করে ব্যবহার করতে হলে আপনাকে একটা টুলসের ব্যবহার লাগবে। সেই টুলসটা হচ্ছে গিট। এই গিট নামক টুলসটা আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে হবে এবং কমান্ড ব্যবহার করে আপনি আপনার যে কোনো সফটওয়্যার বা প্রোগ্রামস আপনি চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এই গিট নামক টুলসটা কী করবে? আপনার প্রত্যেকটা এডিট, প্রত্যেকটা চেঞ্জ, প্রত্যেকটা আপডেটের হিস্টোরি বা স্ন্যাপশট এগুলা সে কী করবে? ট্র্যাক রেখে দিবে, জমা করে রেখে দিবে। আপনি চাইলে এই গিট টুলসটা ব্যবহার করে আপনি আপনার পূর্বের কোডে ফেরত যেতে পারবেন, বর্তমান কোডেও আপনি ফেরত আসতে পারবেন। এই হচ্ছে আমার গিট এবং গিটহাবের মধ্যে মেইনলি পার্থক্য। এখন আমাদের গিট আগে নাকি গিটহাব আগে? প্রথমত তো আমাকে গিটহাব ব্যবহার শিখতে হবে, তাই না? তো গিটহাব নিয়ে কাজ করতে হলে আমাকে আগে গিটের ব্যবহার জানতে হবে। গিটের ব্যবহার আমি যত ভালো পারবো তত আমি গিটহাবের মধ্যে ফার্স্ট। তাহলে গিটহাবেরই একটা টুলস হচ্ছে গিট। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন যে জীবন ভাইয়া এরকম তো অনেক টুলস আছে ভাইয়া, আমরা গিটহাব মানে ভার্সন কন্ট্রোল যে ওয়েবসাইট এরকম অনেক আছে, গিটের বাহিরেও তো অনেক থাকতে পারে, আমরা কেন গিটহাবটাকেই ব্যবহার করব? সবার প্রশ্ন থাকতে পারে না? আমি আপনাদেরকে মনে করেন কয়েকটা ভার্সন কন্ট্রোল টুলস সম্পর্কে আপনাদেরকে বলতেছি। আচ্ছা আমি এখানে বলি ভার্সন কন্ট্রোল ওয়েবসাইট। প্রথমে আমি রাখবো যাকে গিটহাবকে রাখবো, ভার্সন কন্ট্রোল ওয়েবসাইট বা টুলস গিটহাব। 2 নম্বরে হচ্ছে আপনার গিটল্যাব। গিটল্যাবেরও মোটামুটি চাহিদা বেড়ে যাচ্ছে এখন। তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার বিনস্টক, BEANS, বিনস্টক, TALK। বানান ভুল হইতে পারে, আপনার এগুলো গুগল করে করে একটু দেখবেন, ভাইয়া তো আর সব কিছু মুখস্থ নাই। তারপর হচ্ছে পারফোর্স। এগুলো হচ্ছে আপনার ভার্সন কন্ট্রোল বিভিন্ন টুলস বা হ্যাঁ ওই বিগ বাকেটও আছে একটা। 5 নম্বরে আমরা দিতে পারি মনে করেন ওই যে বিট বাকেট, BIT, বিট বাকেট, BUCKET, বিট বাকেট। 6 নম্বরে ভাইয়া বলতে পারি আপনার অ্যাপাচি সাব কি জানি একটা আছে, হ্যাঁ অ্যাপাচি সাব, SUB ভুলে গেছি বানানটা, আপনারা লিখলে হয়তো গুগলে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার AWS কোড কমিট, এরকম একটা আছে কোড কমিট।
এরকম ভাইয়া অনেক আছে, আরও কয়েকটা নাম বলি ভাইয়া। সেটা হচ্ছে আপনার মাইক্রোসফটেরও একটা আছে আপনার, মাইক্রোসফট টিম ফাউন্ডেশন, FOUNDATION ফাউন্ডেশন সার্ভার নামক একটা ভার্সন কন্ট্রোল টুলস আছে। তারপর হচ্ছে আপনার MER মার্কিউরিয়াল, এরকমও একটা টুলস আছে। আবার আরেকটা আছে CVS, একটা আছে CVS ভার্সন কন্ট্রোল টুলস। এই CVS এর পূর্ণরূপ তারা দিয়েছেন যে কারেন্ট ভার্সন সিস্টেম, CURRENT, কারেন্ট ভার্সন সিস্টেম, SYSTEM সিস্টেম। 8, 9, 10টা তো হয়ে গেছে, আমি 8-এর পরে কেন আবার 7-এ আসলাম আর বলি না। আপনারা লিখবেন টপ 10 ভার্সন কন্ট্রোল টুলস, লিখলে দেখবেন অনেকগুলো টুলস পেয়ে যাবেন। গুগল রিসার্চ করলে আপনি অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন যতগুলো ভার্সন কন্ট্রোল আছে তাদের মধ্যে নাম্বার 1 ভার্সন কন্ট্রোল হচ্ছে গিটহাব। বুঝতে পেরেছি? এই জন্যই আমরা আমাদের এই কোর্সের মধ্যে গিটহাব নিয়ে কন্টিনিউ ক্লাস করব, নিয়মিত ক্লাস করব। এই গিটহাব নিয়ে কাজ করতে হলে গিটহাবের টুলস হিসেবে আমাদেরকে গিট ইনস্টল করতে হবে আমাদের পিসিতে। আসেন আমরা আমাদের কম্পিউটারের মধ্যে এখন গিট ইনস্টল করে ফেলি। কার কার কম্পিউটারের মধ্যে গিট নামক টুলসটা ইনস্টল করা আছে? শোনেন, এগুলা ফ্রিতেও ব্যবহার করা যায়, তাদের আপনার প্রো ভার্সনও আছে। এই যে গিটহাব আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো, আমরা চাইলে তার প্রো ভার্সনে যেতে পারবো। প্রো ভার্সনে গেলে আপনি অনেকগুলো ফিচার নতুন করে পাবেন। আর মজার বিষয় হচ্ছে ভাইয়ার সাথে যদি কাজ করেন, আমার টিমে যখন অ্যাড হয়ে যাবেন, এই গিটহাবের প্রো ভার্সন আপনারা আমার সাথে থেকে কাজ করতে পারবেন, ইউজ করতে পারবেন। তবে আমরা গিটহাব ফ্রি ভার্সন দিয়ে আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো। তবে প্রাইভেট যদি রিপোজিটরি আপনি তৈরি করতে চান তখন আপনাকে প্রো ভার্সনে যেতে হবে। আমরা এই গিট টুলসটাকে ইনস্টল করার জন্য গিট লিখে সার্চ করব, গিট SCM। এই SCM এর পূর্ণরূপ যদি ভাইয়াকে প্রশ্ন করেন সেটা হচ্ছে সোর্স কোড ম্যানেজমেন্ট। SCM মানে কি? সোর্স কোড ম্যানেজমেন্ট। তা আমরা এখানে মধ্যে ভাইয়া জুম করব। আচ্ছা, জুম করলাম, এখন বোঝা যায় ভাইয়া? ভাইয়া গিট SCM লিখে সার্চ করব, তারপর এই যে প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করব। আপনার কম্পিউটারের মধ্যে গিট ইনস্টল আছে কি না সেটা বোঝার জন্য আপনি এই সার্চের মধ্যে গিয়ে গিট লিখবেন, GIT গিট। গিট লেখার পর যদি দেখেন গিট ব্যাশ, গিট গুই, গিট CMD এরকম অপশান যদি পেয়ে যান, মনে করেন আপনার কম্পিউটারের মধ্যে গিট ইনস্টল করা আছে। আরও সহজে বোঝার জন্য আপনি আপনার কম্পিউটারের মধ্যে CMD নামক একটি টুলস পেয়ে যাবেন। এই CMDতে গিয়ে আপনি এখানের মধ্যে লিখবেন যে গিট ভার্সন, VERSION ভার্সন লিখে যখন এন্টার দিবেন তখন এই গিটের ভার্সনটা বলে দিবে, যদি আপনার কম্পিউটারের মধ্যে গিট ইনস্টল করা থাকে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে কি করবেন, এই যে গিট লিখে সার্চ করলে চলবে, SCM না লিখলেও চলবে। গিট লিখে সার্চ করার পর আমরা প্রথম ওয়েবসাইটটাতে যাব। যাওয়ার পর আপনি যদি লিনাক্সের ইউজার হন, লিনাক্সের টুলসটা এখানে চলে আসবে, ডাউনলোড ফর লিনাক্স, ডাউনলোড ফর ম্যাক। আমার এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেই জন্য এখানের মধ্যে এসেছে ডাউনলোড ফর উইন্ডোজ। ভাইয়া এখানের মধ্যে শুধু ক্লিক করবো, আর কিছুই করতে হবে না। একটু অপেক্ষা করেন, দেখবেন অটোমেটিক্যালি এটা ডাউনলোড হওয়া শুরু করবে। আমার এখানের মধ্যে ওই যে ডাউনলোড ম্যানেজার নামক একটি টুলস ইনস্টল করা আছে, সেটা দিয়ে ডাউনলোড হবে। স্টার ডাউনলোড দিচ্ছি, আমার এই টুলসটা 1 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাচ্ছে। যদি এভাবে ডাউনলোড না হয়, আপনার হয়তো এখানে ডাউনলোড হতে পারে বা কর্নারে ডাউনলোড হতে পারে। যদি ডাউনলোড না হয় তাহলে আপনি এই যে এখানের মধ্যে দেখবেন অপশান পাবেন যে 64-বিট গিট ফর উইন্ডোজ সেটআপ, এটাতে ক্লিক করলেও আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই প্রথম এইটুকু লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে তারপর আপনার এটা ম্যানুয়ালি ডাউনলোড হওয়া শুরু করবে। আমরা কি গিট সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো? জি পারবো। এক মিনিট অপেক্ষা করি। আর আমরা আমাদের এই কোর্সের মধ্যে কোড এডিটর হিসেবে, যারা নতুন আছেন কোড এডিটর হিসেবে আমাদের কোডগুলোকে লেখার জন্য, কোড তো লিখতে হবে তাই না,
কোড এডিটর হিসেবে সম্পূর্ণ কোর্সের মধ্যে আমরা ভিএস কোড এডিটর ব্যবহার করব। ভিএস কোড, এই যে ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করব, তারপর ভিএস কোড ডাউনলোড নামক ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে আপনি ক্লিক করেন, প্রথম লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পর ইন্টারনেট স্পিড মনে হয় কিছুটা স্লো আজকে, এই জন্য ডাউনলোড হইতে এত সময় লাগতেছে, মাত্র 48 MB ফাইল। কি করা যায়, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ যে সাইটটা আছে এখানে আপনি ক্লিক করলে আপনার ভিএস কোডটা ডাউনলোড হয়ে যাবে। এবং আমরা তো কোড এডিটর ইনস্টল করতেই পারি, নেক্সট করে ইনস্টল করে ফেলবো। ইনস্টল করতে গিয়ে বা ভিএস কোড নিয়ে যদি আপনাদের কোনো কিছু ডিটেলস জানতে মন চায়, তাহলে ভাইয়াদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানের মধ্যে ভাইয়া ভিএস কোডের উপরে একটা ভিডিও আপলোড করে রাখছে, আমাদের লাইভ ক্লাসের একটা ভিডিও আপলোড করা আছে। সেখান থেকে ভিডিও ডিটেলস দেখে, ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি ভিএস কোডটাকে সেট আপ করে নেবেন। বুঝতে পেরেছেন ভাইয়া? যে প্লাগইনস এক্সটেনশনগুলো ইনস্টল করতে হবে এগুলো সব এখানের মধ্যে দেওয়া আছে। আমি শুধু ভিএস কোড লিখলেও আমাদের এই সাইটটা চলে আসবে। আপনি যদি শুধু ভিএস কোড লিখেন তাহলে আমাদের এই সাইটটা চলে আসবে। এখান থেকে আমরা এই যে প্রথম লিঙ্কে যাওয়ার পর এই যে এখান থেকে আমি ক্লিক করলে আমার এটা ডাউনলোড হওয়া শুরু করবে। সো আমি আর এখন আর ডাউনলোড করতেছি না, আমার কম্পিউটারের মধ্যে ভিএস কোডও ইনস্টল করা আছে। আমার গিট নামক টুলসটা ডাউনলোড হয়ে গিয়েছে। এটা ডাউনলোড হয়েছে আমার ডাউনলোড নামক ফোল্ডারের মধ্যে, এবং এটা অবশ্যই প্রোগ্রামসের মধ্যে ডাউনলোড হয়েছে এবং আমরা এখানের মধ্যে দেখতেছি। আমরা এটাকে ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আপনি কি এটা ইনস্টল করতে চাচ্ছেন? কি করব বলেন তো? ইয়েস দিব। তারপরে নেক্সট করব। এখানের মধ্যে কিছু টার্মস দেওয়া আছে, এগুলো আমরা পরে নিব সময় করে পারলে। নেক্সট করব। কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আপনাকে, নেক্সট করবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। নেক্সট, আবার নেক্সট দিব, আবারও আমরা নেক্সট দিব, দেন আবারও নেক্সট। কোথাও এডিট করার বা হাত দেওয়ার দরকার নেই, যেমন আছে এমনভাবে ইনস্টল করে ফেলবো। নেক্সট দিব, তারপর হচ্ছে আবার নেক্সট, তারপর হচ্ছে আবার নেক্সট, তারপর আবারও নেক্সট, আবারও ইনস্টল। তো আমার এই টুলসটা ইনস্টল করা আছে, আমি আবারও ইনস্টল করে ফেললাম, মানে সে আপডেট হয়ে নেবে। আপনাদের যাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল আছে আপনারা পারলে আর একবার ইনস্টল করবেন যেন এটা আপডেট হয়ে যায়। এই যে ফিনিশ করব, এখন ফিনিশ করেছি। এখন আমরা কি করব, আমাদের কম্পিউটার থেকে এই যে এখানে সার্চে গিয়ে লিখব কি গিট। দেখি তো আমার গিট টুলসটা ইনস্টল হয়েছে কিনা। ইনস্টল হয়েছে, এবং আমি এখান থেকে গিট বেশ নামক যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে এখানের মধ্যে একটি টার্মিনাল ইনস্টল হয়ে গেছে, এবং ভাইয়া চাইলে এখানের মধ্যে লিখতে পারবো গিট হাইপেন ভার্সন, SION, গিট হাইপেন ভার্সন লেখার পর যদি দেখেন গিটের ভার্সনটা এখানে দিয়েছে, তার মানে ধরে নেবেন আপনার সিস্টেমের মধ্যে গিট সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে। তাছাড়াও আপনি সহজে বুঝতে পারবেন যে আমরা যে কোনো একটা ফোল্ডারের মধ্যে বা আমাদের ডেস্কটপের মধ্যে রাইট বাটন ক্লিক করার পর যারা উইন্ডোজ 10 তারা দেখবেন এখানে আমাদের গিট গুই হেয়ার এবং গিট ব্যাশ হেয়ার নামক দুটো অপশান যদি থাকে তাহলে ধরে নেবেন আপনার কম্পিউটারের মধ্যে গিট ইনস্টল করা আছে। আমরা সবসময় গিট ব্যাশের মধ্যে কাজ করব। আপনাদেরকে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, এই গিটের মধ্যে আমরা CLI অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেসে আমরা কাজ করব। কমান্ড লাইন ইন্টারফেসে আমরা কাজ করব, অর্থাৎ কমান্ড লিখে কাজ করব। এই গিটের কিন্তু এখন তারা আপডেট ভার্সনের মধ্যে গিট গুইও নিয়ে আসছেন। গুই হচ্ছে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আপনি একজন প্রোগ্রামার হিসেবে বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনাকে এই যে কমান্ড লাইন ইউজার ইন্টারফেসে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এক্সপার্ট হন, যতই এক্সপার্ট হন আপনার মধ্যে একটা প্রো লেভেল আসবে না, আপনার ভ্যালু আসবে না। আপনাকে অবশ্যই এই যে গিট ব্যাশের মধ্যে কাজ করতে হবে। গিট ব্যাশ হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস।
আর গিট গুইয়ের মাধ্যমেও আপনি চাইলে কাজ করতে পারবেন। আমরা কি গিট গুইয়ের মাধ্যমে কাজ করব নাকি গিট বেশের মাধ্যমে কাজ করব? গিট ব্যাশের মাধ্যমে। আমরা আমাদের এই কোর্সটা যেহেতু মাস্টারিং কোর্স দিয়েছি, গিট গুই নিয়ে যত ডিটেলস আলোচনা আছে ভাইয়া এগুলো ডিটেলস আলোচনা করব, ক্লাস করাবো। এবং গিট ব্যাশ নিয়ে যত কিছু আছে নারী ভুঁড়ি থেকে শুরু করে সব কিছু আমরা ডিটেলস শিখব। বুঝতে পেরেছি? আমাদের সিস্টেমের মধ্যে আমাদের গিট ব্যাশ ইনস্টল হয়ে গেছে এবং আমরা আমাদের কোড এডিটর হিসেবে ভিএস কোড ডাউনলোড করে ভিএস কোডটা ইনস্টল করবে। ভিএস কোড ইনস্টলেশনে কোনো প্রবলেম হলে ভাইয়ার ভিডিও দেখে সেটআপটা কমপ্লিট করে নেবেন। দেন আমরা আমাদের ভিএস কোড ইনস্টল করার পর আমরা এখানে আমাদের সার্চ করব ভিএস কোড। এই যে ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করার পর আপনার এটা এখানে চলে আসবে। আমরা এখানের মধ্যে ক্লিক করার পর দেখতে পারবো আমাদের ভিএস কোড এডিটরটা অন হয়েছে। আপনাদের কম্পিউটারের মধ্যে হয়তো এমনটা দেখবেন না, তার লুকিংটা অন্যরকম দেখতে পারবেন। ভাইয়ার ভিএস কোড এডিটরটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, কাস্টমাইজ করে নিয়েছি। বুঝতে পেরেছি ভাইয়া? এখান থেকে আমরা এসে এই যে নিউ ফাইলে ক্লিক করে নতুন ফাইল তৈরি করতে পারবো। ওপেন ফাইলে ক্লিক করে নতুন একটা ফোল্ডার মানে আমাদের কম্পিউটার থেকে কোনো একটা ফাইল ওপেন করতে পারবো। আমরা আমাদের কম্পিউটার থেকে চাইলে কোনো একটা ফোল্ডার অন করতে পারবো। আমি গিট এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আমি আমার ডেস্কটপের মধ্যে না, আপনাদেরকে যেহেতু আমি সবসময় ক্লাস করাবো W3 Codeapps ক্লাসেস, আপনাদেরকে তো এই ফোল্ডারে আমি ক্লাস করাই সবসময়, তাই না? এখানে এসে ভাইয়া রাইট বাটন ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সেই ফোল্ডারের নাম দিচ্ছি গিট অ্যান্ড গিটহাব উইথ বুটস্ট্র্যাপ, BOOTSTRAP, বুটস্ট্র্যাপ 5 একটা ফোল্ডার তৈরি করে নিলাম সুবিধার্থে। আর এখানের মধ্যে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব, সেটা হচ্ছে গিট গিট নামক একটি ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারটাতে আমি সকল বেসিক কাজগুলো সম্পন্ন করব। আমি এই ফোল্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক করার পর আপনি এভাবে আমাদের উইন্ডোজ 10-এর মধ্যে এভাবে আসবে, দেখবেন যে এখানের মধ্যে ওপেন উইথ ভিএস কোড নামক একটি অপশান চলে আসবে। যারা নতুন আছেন আপনাদের কম্পিউটারের মধ্যে এই যে ওপেন উইথ ভিএস কোড ফোল্ডার ওপেন করার অপশানটা আসবে না। তো এই অপশানটা কিভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে ভাইয়া ডিটেলস ভিএস কোড ক্লাসের মধ্যে দেখিয়েছি। এখান থেকে ওপেন করতে যদি সমস্যা হয় তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার ভিএস কোড এডিটরটাকে আপনি আবারও অন করেন। সেখান থেকে আমি এই যে ওপেন ফোল্ডারে ক্লিক করব অথবা ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করব। দেন আমার এটা আছে দিস পিসি থেকে W3 Codeapps ক্লাসেস এবং এখানের মধ্যে যে গিট এবং গিটহাব উইথ বুটস্ট্র্যাপ 5, এখান থেকে আমি আমার গিট নামক ফোল্ডারটাকে সিলেক্ট ফোল্ডার করেছি। আমরা দেখতে পারতেছি যে সে বলতেছে এটা কি ট্রাস্টেড ফাইল, ঠিক আছে, ওকে। গিট নামক ফোল্ডারটা অন হয়ে গেছে। আচ্ছা বলেন তো, গিট নামক ফোল্ডারের ভিতরে কি আমি কোনো ফাইল রেখেছি? কোনো ফাইল কিন্তু রাখি নাই ভাইয়া। চাইলে এখানের মধ্যে এই যে ফাইল নামক একটা অপশান আছে নিউ ফাইল, আপনি চাইলে এখানের মধ্যে একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। আমি এখানে প্লাসের মধ্যে ক্লিক করে লিখলাম যে আমি এখানের মধ্যে একটি ফাইল তৈরি করলাম। এই ফাইলের নাম দিচ্ছি আমি index.html। ভাইয়া একটু জুম করব? আচ্ছা, এই যে জুম করলাম। এর চেয়ে বেশি জুম করলে ভাইয়া আবার বুঝতে পারবো না। index.html নামক একটি ফাইল আমি তৈরি করেছি। আমাদের এই যে স্টার্টেড অপশানটা আমরা কেটে দিচ্ছি। index.html নামক একটি ফাইল তৈরি করেছি এবং এই index.html ফাইলটা দেখতেছি আমাদের গিট নামক ফোল্ডারের মধ্যেও তৈরি হয়ে গেছে। ভাইয়া আরেকটা ফাইল তৈরি করব, আরেকটা ফোল্ডার তৈরি করতেছি এখানের মধ্যে, সেটা হচ্ছে CSS নামক একটি ফোল্ডার তৈরি করব। এই যে দেখেন CSS নামক একটি, আচ্ছা আমরা একটা ভুল করেছি, এখানের মধ্যে ডিলিট দিচ্ছি এবং মুভ টু রিসাইকেল বিন। এখানের মধ্যে আমরা ফোল্ডার, এই যে নিউ ফোল্ডারে ক্লিক করব এবং এখানের মধ্যে CSS নামক একটি ফোল্ডার, আপনি চাইলে এখান থেকেও আপনি এই ফাইলগুলো এবং ফোল্ডারগুলো তৈরি করতে পারেন। CSS ফোল্ডারের মধ্যে গিয়ে আমি এই যে এটাকে মার্ক করা আছে, মার্ক করে ভাইয়া এখানের মধ্যে প্লাসে ক্লিক করব এবং এটাকে দিচ্ছি STYLE স্টাইল
ডট সিএসএস নামক একটি সিএসএস ফাইলও আমি তৈরি করে নিলাম। ইন্ডেক্স ডট এসটিএমএল এবং সিএসএস ফাইল তৈরি করে নিয়েছি। এভাবে আমরা আমাদের ভিএস কোডের মধ্যে কাজ করতে পারবো। এখন এই ভিএস কোডের মধ্যে কাজ করতে গেলে আপনারা হয়তো আমার কোর্স আউটলাইনের মধ্যে দেখেছেন যে ভাইয়া একটু ফেসবুকে যাচ্ছে, হ্যাঁ, ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এই কোর্সের মধ্যে বলেছি যে গিটহাবের সাথে আপনি কিভাবে বন্ধুত্ব করতে পারেন ভিএস কোডের মাধ্যমে। এরকম একটা অপশান আছে কি না, এই যে আমরা গিট দিয়ে কিভাবে করে আমার গিটহাবের গিটের সাথে কিভাবে ভিএস কোডের বন্ধুত্ব তৈরি করতে হয়। তাহলে আসেন, এটা লেখার মানে হচ্ছে বোঝাই যাচ্ছে গিট নিয়ে আমি কাজ করতে হলে আমার ভিএস কোডের সাথে বেশ কিছু এডিট করে নিতে হবে, বেশ কিছু সেটিংস বা সেট আপ করে নিতে হবে, তাই না? ভাইয়াকে কি আপনারা 1 মিনিট সময় দিবেন? আমি একটু চা খেয়ে নিচ্ছি। আচ্ছা, আমার নতুন ভাইয়া আপুরা, আপনারা কি ক্লাস বুঝতেছেন? আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারতেছি। একদিক দিয়ে ভাইয়া ঠান্ডাজনিত সমস্যা, মাথায় তালজাল নাই, কোনো রকম ক্লাস করিয়ে যাচ্ছি নতুনদেরকে এবং পুরাতনদেরকে। আচ্ছা, আপনাদের জেলা উপজেলাতে শীত কেমন বাড়ছে ভাই? আমি তো কাঁপতেছি আর ক্লাস করাচ্ছি। জ্যাকেট, প্রচুর ঠান্ডা পড়তেছে, হাত পুরা ঠান্ডা হয়ে গেছে। আমার তো সন্ধ্যা পর্যন্ত মাথায় ব্যথা ছিল, এত ঠান্ডা। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, শীতকাল চলে আসছে পুরা। আপনি কোন জেলায় ভাই? ভাইয়া হচ্ছে কুমিল্লা, কুমিল্লা সিটিতেই। ভাই আমি চাঁদপুর পাশে। ওয়াও, প্রতিবেশী। ঢাকাতে ভাই এখনো ওইরকম শীত পড়ে নাই। আর ছাতি ঢাকাতে ভাই পড়াশোনা করি ঢাকায়। না, ভাইয়ার বাসায় আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে শীতটা মনে হয় আজকে একটু বেশিই পড়তেছে। ভাইয়া, ভাইয়ার বাসা হচ্ছে কুমিল্লা ফারুকি হাউস, মুঘলটুলি ফারুকি হাউস। আপনার ভাষা কোথায় ভাইয়া? চান্দিনা। একদিন কুমিল্লা আসলে কল দিয়েন, আমরা মিট করব। জি না ভাইয়া, কুমিল্লাতে থাকি। আর আপনারা কি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবেন না? কার কাছে ক্লাস করতেছেন? আমার সম্পর্কে এত কিছু জানার দরকার নেই। আপনারা আমাদের W3 কোডেক্স কমিউনিটি যে গ্রুপটা আছে নতুন শিক্ষার্থী, আপনারা ওই গ্রুপটা ভিজিট করবেন। গ্রুপটা ভিজিট করে কি মনে হয়েছে, আমরা কি সবাই বসে থাকি নাকি কাজকর্ম করি সব স্টুডেন্টরা? গিট আপনি এই যে এখানের মধ্যে যে ভাইয়া যে ইয়েতে গেলাম W3 কোডেক্স কমিউনিটি, 5000, হ্যাঁ 5800 মেম্বার্স আছে। এই গ্রুপটা ভিজিট করলেই বুঝতে পারবেন যে এখানের মধ্যে আমাদের ভাইয়া আপুরা কত সুন্দর কাজ করে। ঠিক আছে, আমরা সবাই একসাথে কাজ করি। ভাইয়া আপনার এই W3 কোডেক্সের মাধ্যমে বিগত 3 বছর তার চেয়েও বেশি, আমি তো এর বাহিরে কোর্স করিয়েছি বিভিন্ন ট্রেনিং সেন্টারে। যেমন আপনারা এইখানের মধ্যে এটা পড়লে বুঝতে পারবেন, ভাইয়া দেখাচ্ছি। এই যে ভাইয়া পুরো এরকম একটা কথা বলছি যে প্রায় 2.5 বছর, মানে 2.5 বছর W3 কোডেক্স কমিউনিটি গ্রুপের মাধ্যমেই, গ্রুপটা স্ক্রল করবেন, পুরাতন পোস্ট প্রায় 9টা ব্যাচ, এখন তো বর্তমানে 10তম ব্যাচ চলতেছে আপনাদের। 9টা ব্যাচে ভাইয়া ক্লাস করিয়েছি, 3 মাস, 6 মাস, 1 বছর। এবং এই কোর্সগুলো ছিল আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড। ইতিমধ্যে সবগুলা, এই যে এখানে বলছি তো ভাইয়া আপুরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, W3 কোডেক্স আজ 2.5 বছর সম্পূর্ণ ফ্রিতে অনলাইন লাইভ কোর্স করাচ্ছে। 1 বছরে কোর্সও করিয়েছি এবং আমাদের অনেক শিক্ষার্থী বর্তমানে অনেক ভালো জব করতেছে। এবং সরকার যে আইটি যে প্রজেক্টগুলো আছে, শেখ কামাল প্রজেক্ট, তারপর হচ্ছে আপনার LADP প্রজেক্ট, এগুলোতে তারা ক্লাস করাচ্ছে।
বড় বড় আমি নিজে আমার হাতে ধরে এরকম 10-15-20 জনের জব দিয়ে দিচ্ছি, আমার টিমের সাথে কাজ করাচ্ছি এরকম 5-10 জনকে। তো আমরা রেজিস্ট্রেশন ফি নামক বিষয়টাও নেই নেই, কোনো রেজিস্ট্রেশন ফিও নেই নেই। তবে লাস্ট একটা কোর্সে ভাইয়া একটু সমালোচনার শিকার হয়েছি যে সাইবার কোর্সের মধ্যে রেজিস্ট্রেশন ফি নিয়েছি। তো সাইবার কোর্সের রেজিস্ট্রেশন ফি নেওয়ার কারণটা আমাদের ওই যে এখন যারা শিক্ষার্থী পুরাতন আছেন, মানে 2-3 মাস আগে জয়েন করছেন, ওনারা বুঝতে পারছেন যে ভাইয়া আসলে বিরক্ত হয়ে গেছি। কারণ আমার মতো একটা ছেলে যেখানে আমি 3 বছর ফ্রিতে ক্লাস করাইছি, 9টা ব্যাচে ক্লাস করিয়েছি, 6 মাস 1 বছরে কোর্স করাইছি সম্পূর্ণ ফ্রিতে, তাইলে আমি কি এখনও কি ফ্রিতে ক্লাস করাইতে পারতাম না? এবং আমি আমাদের ভাইয়া আপুদের সাথে প্রমিস করছিলাম যে W3 কোডেপসে আর কখনো সম্পূর্ণ ফ্রিতে কোনো কোর্স রান করব না। তো কেন যেন মনকে মানাতে পারে নাই, আপনাদেরকে নিয়ে এখন আবার গিটহাবের কোর্স ঠিকই আবার 2 মাসের একটা ফ্রি কোর্স রান করে ফেলছি, যেখানে আমি রেজিস্ট্রেশন ফিও নেই নাই। এই কোর্সে জি ভাইয়া, জি ভাইয়া গ্রুপে পেয়ে যাবেন। না, গত কয়েকদিন ক্লাস হয় নাই ভাইয়া, অসুস্থ থাকায় সকল ব্যাচে ক্লাস অফ ছিল। আর এই যে আজকে যে ক্লাসটা, এটা কি এই টপিকে আজকেই ক্লাস হয়েছে নাকি আগেও কোনো ক্লাস হয়েছিল? আজকেই প্রথম ক্লাস, এবং পূর্বে যে ক্লাসগুলো হয়েছে এগুলো হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি চাইলে ওই কোর্সগুলো করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ, ওগুলো আমি প্রায় শেষ করে ফেলছি। তাইলে ঠিক আছে ভাইয়া, আপনি এই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা ভাইয়া চা খাওয়া শেষ হয়েছে, এখন আবার নতুন টপিকসে চলে আসি। হ্যাঁ, গিটহাবের ক্লাসটা আজকেই প্রথম। বলতেছিলাম আমি আজকেই প্রথম স্টুডেন্ট। আচ্ছা, আপনাকে স্বাগতম ভাইয়া। আমি এই ক্লাসটা কি পরে কোথাও দেখতে পারবো? হ্যাঁ ভাইয়া, আপনাদের প্রথম কিছু ক্লাস, এই ক্লাসের ভিডিওগুলো, বেশ কিছু ক্লাসের ভিডিও আমি ইউটিউবে দিব। তবে সবগুলা ক্লাসের ভিডিও ইউটিউবে দিব না, যেহেতু আমরা আমাদের প্রজেক্টটাকে থিম ফরেস্টে সাবমিট করব। তো ওই প্রজেক্টটাকে তো আমরা একদম ওপেনলি ছেড়ে দিতে পারবো না, তাই না? এবং আর ইউটিউবে যদি আমি ভিডিও দেইও, তারপর আপনি এই কোর্সের সাথে নিয়মিত ক্লাস করার মাধ্যমে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়ে ভাইয়া একটু পরে আলোচনা করতেছি। এখন আমরা আবার ক্লাসে চলে আসি। আমরা ছিলাম কোথায় বলেন তো? বলতেছিলাম এই যে গিটহাবের মধ্যে আমরা ভিএস কোডের সাথে একটা বন্ধুত্ব করব। সেই বন্ধুত্ব করার জন্য আপনি যে কাজটা করবেন, আগে একটা প্রশ্ন করি আপনাদেরকে। এই যে টার্মিনাল, কম্পিউটারের মধ্যে যে টার্মিনাল থাকে, এই টার্মিনাল দিয়েও আমরা কাজ করতে পারি। এই যে কমান্ড প্রম্পট, এটার মধ্যে কোড লিখতে ভালো লাগে নাকি খারাপ লাগে? সব সাদা কালো সব, মানে কোনো একটা ফিল আসে না, কি লিখতেছে আমি নিজেও বুঝতেছি না। এটাকে আমি স্কিপ করলাম, এটার ব্যবহার আমরা করব না। দ্বিতীয়ত হচ্ছে গিট ব্যাশ, এটা হচ্ছে আরেকটা প্যারাময় যন্ত্রণা। এখানে আমাদের রঙিন দেখা গেল একদম ছোট, কেমন কেমন জানি লাগে। তো আমরা এই গিট ব্যাশের মাধ্যমে কোড করব। আমরা এই গিট ব্যাশের মধ্যে যে কাজগুলো করতে পারবো, সেই কাজগুলো আমরা ভিএস কোডের টার্মিনাল ব্যবহার করতে পারবো। তাইলে আমরা আমাদের প্রজেক্ট 99% প্রজেক্টটি আমরা ভিএস কোডের মধ্যে করব। আমি যখন HTML নিয়ে কাজ করব, তখন আমি ভিএস কোডের মধ্যে কোড করব। স্টাইল CSS নিয়ে বা জাভাস্ক্রিপ্ট বা PHP নিয়ে যখন কাজ করব, ভিএস কোডে কাজ করব। এখন এই ভিএস কোডে কাজের পাশাপাশি আপনি এই গিট ব্যাশ ওপেন করে এই পাশাপাশি কোড করাটা একটু বেদনাদায়ক না? কষ্টকর না? কষ্টকর। তো গিট ব্যাশের মধ্যে যা যা কাজ করা যায়, সেম কাজগুলো আমরা চাইলে আমাদের এই যে ভিএস কোডের টার্মিনালের মধ্যে করতে পারবো। এই যে আপনি উপরে মেনুতে একটা টার্মিনাল নামক অপশান পেয়ে যাবেন, সেখানে ক্লিক করার পর আপনি নিউ টার্মিনালে ক্লিক করবেন। নিউ টার্মিনাল, কন্ট্রোল শিফট, এই যে একটা ব্যাকটিক আছে এখানের মধ্যে, কন্ট্রোল শিফট ব্যাকটিক, আপনি কিবোর্ড থেকেও দিতে পারবেন। কন্ট্রোল শিফট ট্যাবের উপরে যে একটা ব্যাকটিক আছে, এই যে এরকম একটা চিহ্ন আছে এরকম, এটা আমরা কিবোর্ড থেকে দিচ্ছি, অথবা এখানের মধ্যে ক্লিক করব। কন্ট্রোল শিফট ব্যাকটিক দেওয়ার পর দেখেন তো আমার এখানের মধ্যে টার্মিনাল চলে আসছে কিনা, এরকম ছোট হয়ে আসবে। টার্মিনাল চলে এসেছে। এবং আপনাদের ভাইয়া আবার বলতেছি, আমরা আমাদের ভিএস কোডের এই যে টার্মিনালে ক্লিক করব। টার্মিনাল যে মেনুটা আছে, এখানে ক্লিক করার পর আপনি
এই যে নিউ টার্মিনাল এখানে ক্লিক করলে দেখবেন নিউ টার্মিনালটা চলে আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ব্যাকটিক দিবেন, তাইলে দেখবেন আপনার এই টার্মিনালটা চলে আসবে। আপনাদের এটা ওপেন হওয়ার পর এগুলো থাকবে না, আপনাদের এটা ওপেন হওয়ার পর এইরকম থাকবে। কেমন থাকবে? কন্ট্রোল শিফট ব্যাকটিক, এই যে এই চিহ্নটা ভাইয়া, এই যে এটা ট্যাবের উপরে একটু বাঁকা করে একটা চিহ্ন আছে ব্যাকটিক। আপনি ওই যে টার্মিনালে গেলেও এটা কমান্ডটা পেয়ে যাবেন। দেখবেন আপনাদের কম্পিউটারের মধ্যে এটা এভাবে আসবে, অথবা কোনো কিছু যদি লেখাও থাকে আমি এটা ক্লিয়ার করে দিতে পারবো, CLEAR, এবং ক্লিয়ার করে দিতে পারবো। তো কন্ট্রোল L দিলেও আমার এটা ক্লিয়ার হয়ে যাবে। আমার এখানের মধ্যে কি আসছে, আমি আমার ডিফল্ট টার্মিনাল হিসেবে গিট বেসটাকে সেট আপ করে নিছি। কোনটাকে সেট আপ করে নিয়েছি? গিট বেস। সো আমার সাথে আপনাদের একটু ভিন্নতা থাকবে। আসেন আমরা আমাদের এই সেট আপগুলোকে সম্পন্ন করে ফেলি। দেখেন, আপনি আপনার কম্পিউটারের মধ্যে স্ক্রিনে চলে আসেন এবং আমরা কাজ করতেছিলাম কোথায়? এই গিট নামক ফোল্ডারের মধ্যে। এখানে আমাদের রাইট বাটন ক্লিক করে আমি এই যে সুমোর এখান থেকে গিট বেসকে অন করলাম। এই গিট বেসের মধ্যে কিছু কোড লিখি। আমি আজকে এগুলো নিয়ে ডিটেলস ক্লাস করাবো না। আমি চাচ্ছি আমার CSS এর পাশাপাশি এখানের মধ্যে একটা নতুন একটা ফোল্ডার হবে, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট ফোল্ডার। কি ফোল্ডার হবে? জাভা স্ক্রিপ্ট ফোল্ডার হবে। তো আমি এখানের মধ্যে জাভা স্ক্রিপ্ট ফোল্ডার তৈরি করার জন্য একটা কমান্ড লিখতেছি। কমান্ডগুলো এখন আপনাদের নতুন যারা আছেন বুঝতে অসুবিধা হবে। আমাদের সাইবার সিকিউরিটি স্টুডেন্ট যারা আছে ওনারা এগুলো একদম সহজেই বুঝবেন। সাইবার সিকিউরিটি ভাইয়ারা বলেন তো, আমরা কোন একটা ডিরেক্টরি বা ফোল্ডার তৈরি করার জন্য কোন কমান্ড লিখতাম? হ্যাঁ, এই যে MKDIR। মিউট করবো ভাইয়া, মিউট করবো, আপনাদের এত ভিডিওটা দেখতে সমস্যা হবে। MKDIR লিখে আমি ফোল্ডার তৈরি করতে চাচ্ছি জাভা স্ক্রিপ্ট, এবং এন্টার দেওয়ার পর দেখেন তো এখানে আমাদের জাভা স্ক্রিপ্ট নামক একটি ফোল্ডার তৈরি হয়েছে কিনা। জি, এটা আমি আনছি কিভাবে? রাইট বাটন ক্লিক করে এই যে গিট বেসটাকে অন করছি, MKDIR। এবার আমি চাচ্ছি জাভা স্ক্রিপ্ট ফোল্ডারটার মধ্যে, জাভা স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে গিয়ে আমি main.js নামক একটি ফাইল তৈরি করব। এখন দেখেন আমার এখানের মধ্যে তারা বলে দিচ্ছে আমি আছি কোথায়, গিট নামক ফোল্ডারে। এখন যদি জাভা স্ক্রিপ্ট ফাইল তৈরি করতে চাই, এই ফাইলটা কোথায় তৈরি হবে? জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে না, এখানের মধ্যে গিট নামক ফোল্ডারের মধ্যে আমাকে প্রথমেই কোথায় যেতে হবে? জাভা স্ক্রিপ্ট ফোল্ডারে যেতে হবে। এখন এটা বোঝার এত ডিটেলস বোঝার দরকার নেই ভাইয়া, শুধু বলি আপনারা শোনেন। আমি এখানের মধ্যে চেঞ্জ ডিরেক্টরি অর্থাৎ CD লিখবো, CD স্পেস আমি ওই যে জাভা স্ক্রিপ্ট ফোল্ডারে যেতে চাচ্ছি সেই জন্য জাভা স্ক্রিপ্ট লিখে দিব এবং এন্টার দিয়েছি। দেখেন আমি চেঞ্জ ডিরেক্টরি করে জাভা স্ক্রিপ্ট ফাইল ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। এই যে এখানে আমাদের পাথ বলে দিচ্ছে সে, এবং এখানের মধ্যে আমি একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার জন্য আমরা অনেকগুলো কমান্ড ব্যবহার করতে পারি। আমি এখানের মধ্যে TOUCH টাচ দিয়ে আমি দিচ্ছি main.js এবং এন্টার দিয়েছি। দেখেন তো এখানে main.js নামক একটি ফাইল তৈরি হয়েছে কিনা। জি, এই কাজগুলো আমরা করেছি কিসের মাধ্যমে? গিট বেস নামক টুলসটা ব্যবহার করে, অর্থাৎ গিট যে আমরা ডাউনলোড করেছিলাম সেটা ব্যবহার করে। এই কাজগুলো আমরা এখানের মধ্যে করতে অনেকটাই কষ্টকর হবে, বিরক্তকর লাগবে, সময় নষ্ট হবে। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, এই গিট বেসের সাথে আমাদের VS কোডের একটা বন্ধুত্ব তৈরি করে ফেলতে হবে। তো বন্ধুত্ব তৈরি করার জন্য দেখেন এই যে আমাদের এখানে জাভা স্ক্রিপ্ট ফোল্ডার হয়েছে এবং main.js তৈরি হয়ে গেছে। বন্ধুত্ব তৈরি করার জন্য আমরা আবারও বলতেছি কোথায় যাব? টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার পর আমরা নিউ টার্মিনালে ক্লিক করব এবং এটা চলে আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ব্যাকটিক। আপনি চাইলে এটাকে এভাবে উপরে নিচে বড় ছোট করতে পারবেন। তা আপনাদের যেটা হবে ডিফল্টভাবে এখানের মধ্যে এতগুলো থাকবে না, একটা থাকবে। তবে একটা যেটা থাকবে সেটা হচ্ছে এই কমান্ড প্রম্পটটা থাকবে, এইরকম থাকবে। আপনি কি করবেন? এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই প্লাসের সাথে যে অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করে আমরা চলে যাব গিট বেসে। তো ভাইয়া এটাকে ডিফল্ট সেটিংয়ে গিট বেস দিয়ে রাখছি, তো এই জন্য আমার এটা গিট বেস চলে আসছে। আমি CMDটা কেটে দিলাম। এখানে এসে দেখেন তো আপনি কোথায় আছেন?
গিট নামক লোকেশনের মধ্যে আছেন। এখানের মধ্যে আমি লিখতেছি যে আমি ইমেজ নামক একটি ফোল্ডার তৈরি করব। কি ফোল্ডার তৈরি করব? ইমেজ নামক ফোল্ডার তৈরি করব। ইমেজ ফোল্ডার তৈরি করার জন্য আমাদেরকে কি লিখতে হয়? mkdir, একটু আগে লিখছিলাম মেক ডিরেক্টরি বা ডাইরেক্টরি, mkdir স্পেস আমি একটা ইমেজ নামক ফোল্ডার তৈরি করব, img, এন্টার। দেখেন তো আমাদের এখানের মধ্যে ইমেজ নামক একটা ফোল্ডার তৈরি হয়েছে কিনা। এবং এখানের মধ্যে এসে দেখেন তো ইমেজ নামক ফোল্ডারটা আমার এখানেও তৈরি হয়েছে কিনা। হয়েছে। তো যে কাজটা আমরা এখানে আমাদের রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশের মাধ্যমে করতাম, সেই কাজটা আমরা ভিএস কোড দিয়ে করব, কারণ আমাকে বারবার ব্যাক আসা এবং আসা একটা কষ্টসাধ্য বিষয়। আমরা সকল কাজ এই ভিএস কোডের মাধ্যমে করব। মেক ইমেজ ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করব, অথবা আমি চাচ্ছি যে আমার সিএসএস ফোল্ডারে যাব। তো সিএসএস ফোল্ডারে যাওয়ার জন্য সিডি চেঞ্জ ডিরেক্টরি স্পেস সিএসএস এন্টার। দেখেন আমরা সিএসএস ফোল্ডারে গিয়েছি। এখানে মধ্যে আমরা নতুন একটা ফাইল তৈরি করব। ভাইয়া ওই যে আমাদের যে ইয়া আছে না, যে কি বললো, ও ওই বুঝতে ভুলে গেছেন ভাইয়া? হ্যাঁ, যে গিটের যে ইয়া ছিল না পাশে, আমরা ডিফল্ট করছি, ওইটা কেমনে করলেন? ওইটা ভাইয়া দেখাই দিব। এইগুলো আমরা সকল সেটআপটা আজকে আমরা সেটআপগুলো কমপ্লিট করে ফেলবো। আমি দেখাচ্ছি যে আমরা গিট বেসের মাধ্যমে যে কাজগুলো করতে পারি, সেই কাজগুলো আমরা চাইলে ভিএস কোডের টার্মিনাল দিয়ে করতে পারি। সেটা আমার জন্য ইজি হয়েছে। আমি সরাসরি এখানে কাজ করতেছি এবং সকল কোড লিখে ফেলবো। যে চেঞ্জগুলো করতেছি এই চেঞ্জগুলো আমি এখানের মধ্যে ওপেনলি দেখতে পারবো। সেটা আমার জন্য ভালো না? অবশ্যই ভালো। তো ভাই এখানের মধ্যে সিডি স্পেস, ভাইয়া এটা কি আপনি ভিএস কোডে গিয়ে টার্মিনাল ওপেন করে নিউ টার্মিনাল থেকে ওইখানে লিখছেন নাকি? জি ভাইয়া ওইখানেই লিখতেছি। আমি গিট বেসটাকে, এই যে গিট বেসটাকে সিলেক্ট করে দিব শুধু, এতটুকুই। ঠিক আছে ভাইয়া, এগুলো সবগুলো সেট আপ দেখাই দিব এখন। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে পার্থক্যটা নাই, আমরা সেম কাজটা করতে পারি। আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমরা আবারও লিখব TOUCH টাচ স্পেস, আমি ফাইলটার নাম দিচ্ছি মনে করেন রেসপন্সিভ ডট সিএসএস এবং এন্টার দিব। দেখেন রেসপন্সিভ ডট সিএসএস নামক একটি ফাইল এখানে তৈরি হয়ে গেছে। তাহলে কোনো পার্থক্যই নাই। পরবর্তী যে ক্লাসগুলো হবে সবগুলা কাজই, মানে আমরা প্রজেক্টে যখন কাজ করব সকল কাজ আমরা এই ভিএস কোডের টার্মিনাল ব্যবহার করে করব। আর মাঝে মধ্যে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বা শেখানোর জন্য আমরা এভাবে গিট বেস যে টার্মিনালটা আছে সেটা তো আমরা কোড করে দেখাবো। ঠিক আছে ভাইয়া? তবে আমি আমার এই কোর্সের মধ্যে, সম্পূর্ণ কোর্সের মধ্যেই আপনাদেরকে এই গিট বেস ভিএস কোডের মাধ্যমে দেখাবো। এখন আমি আবারও এই সিএসএস থেকে আবার ব্যাক আসতে চাচ্ছি। সিডি স্পেস, যদি ব্যাক আসতে চান আপনি এখানে মধ্যে ডাবল ডট দিবেন, তাইলে এন্টার দিবেন, তাহলে আপনি ব্যাকে চলে আসছেন, গিটে চলে আসছেন। আমি এখানে মধ্যে আরও কতগুলো ফাইল তৈরি করতেছি। একটা হচ্ছে ইন্ডেক্স ডট HTML, আরেকটা তৈরি করব TOUCH টাচ স্পেস অ্যাবাউট ডট HTML। আমি জানি নতুন যারা আছেন আপনাদের কাছে এই বিষয়গুলো খুবই কঠিন লাগবে, এগুলো পারার দরকার নাই। শুধু ভিডিওটা দেখেন, ভাইয়ার মতো হুবহু একবার প্র্যাকটিস করেন। 3-4টা ক্লাস করার পর এগুলো আপনার হাতে চলে আসবে। আর আজকে যেই কাজগুলো এখন করে দেখাচ্ছি, যেই কোডগুলো আমি করে দেখাচ্ছি, এগুলো ভাইয়া পরবর্তী ক্লাসে আবার প্রথম থেকে করে দেখাবো। আপনাদের সাথে একটু পরিচয় করাচ্ছি টার্মিনাল দিয়ে কীভাবে কাজ করতে হয়। টাচ স্পেস অ্যাবাউট ডট HTML এন্টার দিয়েছি। দেখেন অ্যাবাউট ডট HTML নামক একটি ফাইল তৈরি হয়ে গেছে। আমি আমার এখানে আমাদের লেখাগুলো অনেকগুলো চলে আসছে, আমি এটাকে ক্লিয়ার করে দিব। কিবোর্ড থেকে Ctrl+L দিবেন অথবা ক্লিয়ার লিখবেন, লিখে যদি আপনি এন্টার দেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সাইবার সিকিউরিটির ভাইয়ারা এগুলো অলরেডি পারে, ওনাদেরকে এগুলো শিখিয়ে ফেলছে। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এনডিট দিলেও তো ফাইল হইতেছে, তাইলে টাচ দিলেও ফাইল হইতেছে। জি জি হচ্ছে। এগুলো নিয়ে ডিটেলস, এই কমান্ড নিয়ে ডিটেলস ভাইয়া পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? জি জি। আচ্ছা, আমি যে ভিএস কোডটাকে সেট আপ করেছি, আপনারা কি এটাকে মানে খুব সুন্দরভাবে দেখতেছেন? জি জি। হ্যাঁ মানে এই কালার কারেকশনটা ঠিক আছে না? জি হ্যাঁ ভাই দেখা শ্যাডো পার্পল।
সার্ভিস ডট এসটিএমএল, আরেকটা নিচ্ছি আমি, ওইটা দিচ্ছি আমি মনে করেন কন্ট্যাক্ট ডট এসটিএমএল, এন্টার দিয়েছি, টাচ কন্ট্যাক্ট ডট এসটিএমএল। এবার ভাইয়া এগুলা সবগুলাকে অন করব। এই যে সার্ভিস কন্ট্রোলেস, তারপর হচ্ছে আমার অ্যাবাউট কন্ট্রোলেস, দেখেন ইন্ডেক্স ডট এসটিএমএল, কন্ট্যাক্ট এবং সার্ভিস এবং অ্যাবাউট এবং স্টাইল ডট সিএসএস এগুলা অন করেছি। আমি আমার ইন্ডেক্স ডট এসটিএমএল ফাইলের মধ্যে আমাদের ওই যে HTML5 যে ওপেনিংয়ে যে কোডগুলো থাকে এগুলো লিখে ফেলছি, দেখাচ্ছি। সবাই কি দেখতেছি এবং কোডগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি। হ্যাঁ, কন্ট্যাক্ট ডট এসটিএমএল এসেও আমি এই যে এখানের মধ্যে আমরা চাইলে দেখেন, এখানের মধ্যে ভাইয়া চাইলে কোনো একটা প্যারাগ্রাফ নিতে পারবো। প্যারাগ্রাফের মধ্যে আমরা লরেম 50 দিচ্ছি এবং এন্টার যখন দিব দেখেন আমাদের লরেম 50 চলে আসছে। তো মোটামুটি আমরা এগুলা জানি, সবাই জানি। এখন আপনাদের অনেকেই আমাকে এখন প্রশ্ন করবেন যে জীবন ভাইয়া, ভিএস কোডে যে আপনি যে সেট আপটা করেছেন এই সেট আপটা আমিও করতে চাই। তো এই সেট আপটা করার জন্য ভাইয়া যে কাজগুলো করে রাখি, আমি এখানের মধ্যে থিম হিসেবে যেটা ব্যবহার করতেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দিস পিসি থেকে প্রজেক্ট ডেভেলপমেন্টে যাব এবং এখানের মধ্যে আমি একটা ফোল্ডার করে রাখছি ভিএস কোড সেট আপ, এবং ভিএস কোড জেসন ফাইল ডট টেক্সট নামক একটি ফাইল আছে। আপনারা চাইলে ভাইয়া এই কোডের ফাইলটা দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা প্রথমে যে কাজটা করবেন, এই যে এইখান থেকে কোথা থেকে এই যে সেকেন্ড ব্রেকেটটা থেকে শুরু করে টান দিয়ে একদম এই সেকেন্ড ব্রেকেট পর্যন্ত কোডটাকে কপি করবেন। কপি করার পর আপনি এখানের মধ্যে এসে, আচ্ছা এই কোডটাকে কপি করার আগে আপনি যে কাজটা করবেন, প্রথমে এই ভিএস কোডের মধ্যে এই এক্সটেনশনগুলো ইনস্টল করে নেবেন। কোন এক্সটেনশনগুলো? এই এক্সটেনশনগুলো আমি যেটা করি, যখন আমার ভিএস কোডের সেট আপটা নড়ে যায় বা উইন্ডোজ দেওয়ার আগে বা ডিলিট করার আগে কোনো কারণে হয়তো, তখন আমি কি করি, এগুলো তো আমার লেখা আছে, আমি এই যে এক্সটেনশনে এসে একটা একটা করে নাম পেস্ট করি এবং একটা একটা করে ইনস্টল করে ফেলি। Ctrl+C এবং Ctrl+V, এগুলো আপনার লাগবেই। তো অটো ক্লোজ ট্যাগ এভাবে এগুলো সবগুলো ইনস্টল করে নেবেন, একটা একটা করে কপি করবেন এবং ইনস্টলটা যখন আপনার এই যে সবগুলো এক্সটেনশন ইনস্টল হয়ে যাবে, অটো রিনেম ট্যাগ, ইমেজ প্রিভিউ, মোটামুটি এগুলো আমার দরকার লাগে সবসময়। তারপর প্রয়োজনে আমি এক এক এক্সটেনশন আনইনস্টল করে আবার ইনস্টল করি। আপনারা কিন্তু মনে রাখবেন, যত বেশি এক্সটেনশন ইনস্টল করবেন আপনার ভিএস কোডটা কিন্তু তত বেশি স্লো হয়ে যাবে। তো আমি দেখা গেছে ওয়ার্ডপ্রেস স্নিপেটসটা আনইনস্টল করে রাখি, যখন জাভা স্ক্রিপ্টে কাজ করি তখন জাভা স্ক্রিপ্ট এই যে ES6 এটা নিয়ে কাজ করি, যখন যেটা দরকার সেটা নিয়ে কাজ করি। তো মোটামুটি আপনারা এই কয়েকটা টুলস বা এক্সটেনশন ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ভিএস কোড থিম হিসেবে আমি এই থিমগুলোকে পছন্দ করি বেশি। এখান থেকে আপনারা, আমি যেটা সবসময় ব্যবহার করতেছি এখন, অ্যান্ড্রোমিডিয়া। এটা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে আমি যখন ক্লাস করাই আমার শিক্ষার্থীরা খুব সহজে কোডগুলো বুঝতে পারে। যেমন আপনারাই বলেন, খুব পরিষ্কার দেখা যাচ্ছে না লেখাগুলা? হ্যাঁ, খুব সুন্দর করে দেখা যায়। তবে এই অ্যান্ড্রোমিডিয়া থিমটা ইনস্টল করার পর আপনি বেশ কিছু প্রবলেম ফেস করবেন। প্রবলেমগুলো হচ্ছে ভাইয়ার এখানের মধ্যে যেমন আমার এই যে টার্মিনাল, তারপর হচ্ছে এখানের মধ্যে যে ইন্ডেক্সিং, এখানে যে ফোল্ডার ফাইল, এগুলোর মধ্যে তেমন একটা পার্থক্য বোঝা যায় না। এটা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে এখানের মধ্যে আমার এই কোডগুলোকে খুব সুন্দর করে দেখা যায়, এবং আমার এখানের মধ্যে কোডগুলোকে সুন্দর করে দেখা যায়। PHP-তেও খুব সুন্দর করে কোড দেখা যায়, জাভা স্ক্রিপ্টের কোডগুলোকে খুব সুন্দর দেখা যায়, যেটাতে আমি ক্লাস করাইলে খুবই সুন্দরভাবে আমার শিক্ষার্থীরা বুঝতে পারে। সেই জন্য আমি কি করছি, একটু মানে আমার এই এক্সটেনশনটাকে প্লাস আমার জেসন ফাইলটাকে আমি এডিট করে নিয়েছি। তো এটা আমি সম্পূর্ণ নিজে যে করছি এমনটা না, আমি গুগলের হেল্প নিয়ে, ইউটিউবের হেল্প নিয়ে করেছি। তো আপনাদেরকে আমি এটা দিয়ে দিব, আপনারা কি করবেন, এই যে এখান থেকে এখান পর্যন্ত কপি করবেন। প্রথমে কি করতে হবে, এক্সটেনশনগুলো ইনস্টল করবেন এবং অ্যান্ড্রোমিডিয়া টুলসটাকে ইনস্টল করবেন। দেন এখানে এসে আপনি সেটিংসে ক্লিক করবেন, এই যে এটাতে এসে সেটিংসে ক্লিক করবেন। এই অপশানগুলো যদি না থাকে, সাইডবার যদি না থাকে, এই যে ভিউতে গিয়ে কিভাবে আনতে হয় ভাইয়া, এগুলো সব কিছু ভিএস কোড ক্লাসের মধ্যে দেখিয়ে দিছে। এখানে যাওয়ার পর আমরা
সেটিংসে যাওয়ার পর আপনি এক্সটেনশনসে ক্লিক করেন। এখানে যে কোনো জায়গাতে আপনি দেখবেন এডিট ইন সেটিংস জেসন অপশানটা পেয়ে যাবেন। এখানের মধ্যে ক্লিক করার পর দেখবেন আপনি জেসন ফাইলটাতে চলে আসছেন। এখানের মধ্যে আপনার যা কোড থাকবে এগুলাকে একদম Ctrl+A দিয়ে ডিলিট করে দিবেন। কি করে দিবেন? Ctrl+A দিয়ে ডিলিট করে দিবেন। ডিলিট করে ভাইয়া যে কোডটা দিচ্ছি এই কোডটাকে আপনি পেস্ট করে দিবেন, তাইলেই চলবে। মনে থাকবে? বুঝতে পেরেছি। এই কোডটাকে কপি করবেন। কোডগুলো কেমনে পাবো? ভাইয়া এই ফাইলটা দিয়ে দিব, ভিডিওর সাথে আপনাদেরকে দিয়ে দিব, ড্রাইভে আপলোড করে এই ফাইলটা আমি দিয়ে দিব। আমি আবারও দেখাচ্ছি। আমরা কি করব, এই সেটিংসে যাব, আগে আমাদের ট্যাগগুলোকে ইনস্টল করে নিব, কি জানি বলা হয়, এক্সটেনশনগুলোকে ইনস্টল করব এবং অ্যান্ড্রোমিডিয়া থিমটাকে ইনস্টল করে ফেলব এবং এটাকে অ্যাক্টিভও করব। অ্যান্ড এখানে গিয়ে আমরা সেটিংসে যাব এবং এক্সটেনশনে ক্লিক করার পর দেখবেন এডিট ইন settings.json অপশানটা পেয়ে যাবেন। এখানের মধ্যে দেখবেন আপনাদের অল্প কয়েকটা কোড থাকবে। আপনি কি করবেন, একদম Ctrl+A দিয়ে সবগুলা কোডকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে ভাইয়া এখানের মধ্যে যতটুকু কোড দিয়েছি এই কোডটাকে আপনি কপি করে এখানের মধ্যে দিয়ে দিবেন। আপনি একটু সহজ ভাষায় যদি বুঝেন, দেখেন আমি বলে দিচ্ছি, আমার এডিটরের ফন্ট সাইজ হচ্ছে 20 এবং আপনারা দেখবেন আপনাদের ট্যাব যখন দিবেন তখন এটা অনেক ভিতরে থাকে, এত মোটা মোটা, যেটা আমার জায়গা নষ্ট করে। তা আমি ট্যাবের সাইজ দিয়ে দিচ্ছি 2, এই যে 2 দিয়েছি। তারপর হচ্ছে ওয়ার্ড ড্রাফটটাকে আমি অন করে রেখেছি, ওয়ার্ড ড্রাফট হয়ে গেছে, আপনাদের দেখবেন ওয়ার্ডগুলো একদম চলে যাবে। তারপরে এখানের মধ্যে আরও কাজ করেছি, অটো সেভ হবে 10 সেকেন্ড পর, 10 মিলি সেকেন্ড সেকেন্ড পর। তারপর হচ্ছে আফটার ডিলেতে এটা সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এখানের মধ্যে আমি কালারগুলো দেখেন চেঞ্জ করছি। টাইটেল বার, এই যে টাইটেল বারের মধ্যে আমি যখন অ্যাক্টিভ থাকবে তখন আমি এই কালারটা দিয়েছি। তারপর হচ্ছে এডিটর গ্রুপ হেডার, এডিটরের যে গ্রুপের হেডার এটার কালারটা কেমন হবে, অ্যাক্টিভিটি বার ব্যাকগ্রাউন্ড, আমার অ্যাক্টিভিটি বারের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে, সাইড বারের ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, টেক্সটের কালার কী হবে, এগুলো সব আমি এখানের মধ্যে দিয়ে রাখছি। আপনি চাইলে আপনার মতো করে এই কালারগুলোকে এডিট করতে পারবেন। এই সাইড বার ফরগ্রাউন্ড এখানের মধ্যে আমি দেখেন এটাকে চেঞ্জ করে এই যে এখানে দিচ্ছি, দেখেন আমার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটাকে সাদা রাখবো। বুঝতে পেরেছি? এভাবে আপনি এগুলো এডিট করতে পারবেন এবং আপনি চাইলে নতুন নতুন অপশান অ্যাড করতে পারবেন। ভিএস কোড নিয়ে আপনি setting.json সম্পর্কে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন আরও অনেক অপশান পেয়ে যাবেন। আরেকটা মজার অপশান হচ্ছে, আমি আমার এখানের মধ্যে যেমন কমেন্টস করতে চাচ্ছি, এটা হচ্ছে টাইটেল হেয়ার, TITLE, টাইটেল SERE, এবং আমি এটাকে কমেন্টস করে ফেলবো। এই যে কমেন্টস করার পর দেখেন খুব সুন্দর একটা কালার দিয়েছে, আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারবেন, এই যে কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো মোটামুটি এই কাজগুলোকে আমরা পারবো। এগুলো সেট আপ করে নিলে দেখবেন ভাইয়ার মতো হুবহু হয়ে যাবে। আপনি কাজ করে অনেক মজা পাবেন, খুব ভালো একটা ফিল পাবেন। যখন আমি PHP ক্লাস করাবো তখন আপনি ফিল করতে পারবেন, জাভা স্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করবেন তখন আপনার কাছে একটা ফিল আসবে। আর মজার বিষয় হচ্ছে আপনার কাছে খুব ভালো লাগবে, আর কোডগুলো খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। বলেন ভাইয়া। ভাই মেইনলি তো মানে যে কোর্সটা এটা তো গিটহাব আর বুটস্ট্র্যাপ নিয়ে। জি জি, আপনি যে বলতেছেন PHP জাভাস্ক্রিপ্ট ওই দুইটাও কি কভার করবেন এই কোর্সে? আপনি ইতিমধ্যে জেনেছেন যে W3 কোর্স আজকে 3 বছর প্রায় ফ্রিতে ক্লাস করাচ্ছে। তো ভাইয়া যেটা করি, একটা কোর্স শেষ হওয়ার পর আরেকটা কোর্স রান করি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনাদের যে সিনিয়র ভাইয়ারা আছেন ওনারা ভাইয়ার এখানে থেকেই ওয়েব ডিজাইন পার্টটা শেষ করেছেন। কী ব্যাপার, আপনারা শেষ করছেন না ভাইয়া? শেষ করার পর আমরা এখন HTML CSS শেষ করার পর HTML CSS দিয়ে আমরা প্রায় 3টা প্রজেক্ট সম্পন্ন করছি এই কোর্সের মধ্যে। 3টা প্রজেক্ট সম্পন্ন করার পর ভাইয়া আবার বুটস্ট্র্যাপ নিয়ে ক্লাস করিয়ে বুটস্ট্র্যাপের উপর আবার কয়টা প্রজেক্ট করছি আমরা? 3টা প্রজেক্ট করছি, তাই না? হ্যাঁ, 3টা প্রজেক্ট সম্পন্ন হয়েছে। তারপর এখন আপনাদেরকে গিট এবং গিটহাবের উপরে ক্লাস করানো হচ্ছে। এবং এই গিট এবং গিটহাব ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে কোর্স আউটলাইনটা এখন আসলে আলোচনা করি নাই। আমরা আমাদের এই কোর্সের মধ্যে যেই কাজটা করব, এই যে আজকের ক্লাসে আমরা ভার্সন কন্ট্রোল টুল,
গিট এবং গিটহাবের পরিচয় আপনারা কি বুঝতে পেরেছেন? আমি যথেষ্ট, জি ভাইয়া, আপনি তো প্রতিষ্ঠানের কয়েকটা প্রজেক্ট শেষ করে ফেলছেন, তো ওগুলো আমরা কোথায় পাবো? আমরা তো নতুন গতকাল তো জয়েন করছি মাত্র তাও। ভাইয়া এগুলো দিয়ে দিব আপনাদেরকে। ওই যে নাজমা আপুকে মেসেজ দিলে নাজমা আপু সব বলে দিবে। হ্যাঁ, ভাইয়াকে মেসেজ দিয়ে হয়তো নাও পেতে পারেন, আপুকে মেসেজ দিয়ে। ধন্যবাদ ভাইয়া। ভাষণ কন্ট্রোল টুল সম্পর্কে আমরা মোটামুটি লিখিটিকে কিছুটা হলেও বুঝতে পেরেছি, তাই না? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখন কিন্তু ভাষণ কন্ট্রোল টুল কি, গিটহাব কি, এগুলো আছে না, ভালো করে বুঝবেন না। যখন দুই একটা ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, একদম প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন আপনি ভালো করে বুঝতে পারবেন। এখন ভাই বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন? এখন যাই বুঝতে পারছেন, ভাইয়া যা দেখাইছি ততটুকুই দেখেন। তো আমাদের একটা অন্যতম একটা সমস্যা আছে। সমস্যাটা কি আমি বলবো? সমস্যাটা হচ্ছে আমরা ইউটিউবে সার্চ করি গিট এবং গিটহাব বাংলা ভিডিও, গিট অ্যান্ড গিটহাব বাংলা ভিডিও লিখে সার্চ করার পর আমরা বেশ কিছু ক্র্যাশ কোর্স পেয়ে যাই। এই কোর্সগুলোতে আমি যা দেখেছি, কারণ আমিও তো একসময় ইউটিউব থেকে শিখছি, এখানের মধ্যে থিওরি একটা পার্ট থাকে। হ্যাঁ, থিওরি বানান কেমনে? হ্যাঁ, থিওরি পার্ট থাকে এবং একটা থাকে প্র্যাকটিক্যাল পার্ট, এবং ওনারা 1 থেকে 1.5 ঘন্টা ভিডিওর মধ্যে ফুল কমপ্লিট করে ফেলেন। এই থিওরি পার্টটা যখন আমাদের শিক্ষার্থীরা দেখে, তখন তারা ধরে নেয় গিটহাব মানে বিশাল বড় কঠিন। এটা আমার দ্বারা সম্ভব না। HTML CSS শিখছি, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ শিখছি, বারবার গিটহাব শিখতে গিয়ে ভিডিও দেখে পিস হয়ে চলে আসে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, আমরা থিওরি পার্ট দেখে ভয় পেয়ে যাই। আমি আমার এই কোর্সের মধ্যে আপনাদেরকে থিওরি পার্ট নিয়ে ডিটেলস কিছুই করাবো না। থিওরি পার্ট মানে আজকের ক্লাসে যেভাবে কথা বলেছি, এভাবে আমরা কথা বলতে বলতে প্র্যাকটিক্যালি আমরা ক্লাস করব। আমি আমার কোর্সের প্রথম থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাস করাবো। যেহেতু আপনারা কোড করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, এই প্র্যাকটিক্যালি কাজের ফাঁকে ফাঁকে আমি থিওরি যে পার্টগুলো এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। আর আমি আবারও বলি, প্র্যাকটিক্যাল কাজগুলো যখন আমি করাবো, প্রথম 2 থেকে 3টা ক্লাস আপনার মাথার উপর দিয়ে যাবে, আপনি খুব কঠিন মনে করবেন। বিরক্ত হওয়ার দরকার নেই, বুঝারও দরকার নেই। ভাইয়া যে ক্লাসগুলো করাচ্ছি হুবহু দেখে দেখে শুধু টাইপ করবেন এবং কাজটা করবেন, বুঝার দরকার নেই। হুবহু প্র্যাকটিসটা করতে পারবেন না, কোনো বোঝার দরকার নেই। শুধু শুধু কি করবেন, ভাইয়া যেভাবে করাইবো ক্লাসে, এগুলা শুধু প্র্যাকটিক্যালি আপনি শুধু ভিডিওটা লাগাই দিবেন, একটা একটা করে প্র্যাকটিস করবেন, এতটুকুই কাজ। দেন ইউটিউব থেকে দেখবেন, আর কি ইউটিউবে দিয়ে দিব ভিডিওটা। তারপর দেখবেন আপনি কাজ করতে করতে, আমার বিশ্বাস 1 সপ্তাহ বা 3টা ক্লাস, ভাইয়া কাউকে ধমক দিয়েন না, 3টা বা 4টা ক্লাস যখন যাবে, আপনি নিজে বলবেন ভাইয়া আমি এখন গিটহাব পারি। 3টা 4টা ক্লাস ভাইয়া রাতের মধ্যেই দিয়ে দিব। এই যে 2-3টা ক্লাস বা 4টা ক্লাস যখন শেষ হবে, ইউটিউবে তো আপলোড দিবেন, সাথে আপনি ইউটিউবের ওই ভিডিওর লিংকটা আপনি মেসেঞ্জারে দিয়ে দেন। জি ভাইয়া, মেসেঞ্জারের গ্রুপেও দিয়ে দিব। এই 2-3টা বা 4টা ক্লাস সম্পূর্ণ করার পর আপনার যখন আমি গিটের উপর বেসিক যে টপিকসগুলো আলোচনা করে ফেলবো, এগুলো আপনার কাছে খুব বিরক্তকর লাগবে, ভালো লাগবে না, মাথার উপর দিয়ে যাবে, মাথার মধ্যে ড্রপ খেয়ে খেয়ে ফেরত চলে যাবে। একটা বল যেমন ওয়ালে মারলে ড্রপ খেয়ে চলে যায়, এই কোড দেখবেন আপনার মাথার উপর ড্রপ খেয়ে কই গেছে আপনি খুঁজেও পাবেন না। কোথায় গেছে খুঁজে পাওয়ার দরকার নেই, আমরা এটা মিনিমাম আজ থেকে 15 দিন পরে খুঁজে বের করব, যে আজ থেকে 15 দিন আগে, এই 15 দিন ধরে জীবন ভাইয়ের কাছে যা যা করেছি, 15 দিন আমরা যা যা করেছি এগুলা সব বুঝতেছি কিনা। তো কঠিন লাগলে যে পালায়ে যাব, অফ করে ফেলবো, প্র্যাকটিস করব না, হারিয়ে যাব, এটা করা যাবে না। কারণ এই কোর্সটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমি প্র্যাকটিক্যাল পার্টের পাশাপাশি থিওরি পার্টটাকে সম্পূর্ণ করব, যার কারণে খুবই কঠিন লাগবে। দেন আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্টে যাব, একটা প্রজেক্ট তো শুধু করব না, আমি আপনাদেরকে এই গিটহাব ক্লাসের পর গিট নিয়ে আমি 1 মাসের মতো ক্লাস করাবো, যে ক্লাসের মধ্যে আপনাদের গিটের সাথে আমরা সঠিকভাবে গিট ইনস্টলেশন করে ফেলছি, গিটের সাথে VS কোডের বন্ধুত্ব আমরা তৈরি করতে পারছি কিনা, পেরেছি। আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে শিখব। মোটামুটি একটা বন্ধুত্ব হয়ে গেছে।
তারপর আমরা নতুন প্রজেক্ট নিয়ে কিভাবে সামনের দিকে কাজ করতে হয়, গিটহাব কীভাবে শুরু করতে হয়, সেটাও আমরা একটু হলেও এখানের মধ্যে দেখছি যে গিটহাব দিয়ে কীভাবে ফাইল তৈরি করতে হয়। এটা আমরা পরবর্তীতে কাজ করব। গিট কীভাবে কাজ করে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। গিট দিয়ে কীভাবে একটি প্রজেক্টের ভার্সন কন্ট্রোল করা হয় সেটা নিয়ে ডিটেলস কাজ করব। আর এই কোর্সের মধ্যে আমরা গিটের যে বেসিক এবং অ্যাডভান্স কমেন্টগুলো আছে, যত রকমের কমান্ড আছে সব আমরা শিখবো এখানের মধ্যে। ওই যে ক্রাশ কোর্স মনে করেন না এটা, যে ভাইয়া গিট এবং গিটহাব তো 1 ঘন্টা 1.5 ঘন্টায় শেষ করা যায়, সেটা মনে করলে কিন্তু হবে না। কারণ এখানের মধ্যে আপনাকে আমি কমান্ড শিখাবো 3-4 দিন লাগিয়ে বা 2 দিন লাগিয়ে, বিস্তারিত অনেক কিছু শিখাবো। আর গিট গুই মানে ওই যে বললাম না, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্পর্কে জানবো। লোকাল এবং রিমোট রিপোজিটরি কীভাবে তৈরি করতে হয়, এটা নিয়ে কীভাবে ডিটেলস কাজ করতে হয়, এগুলো আমরা জানাবো। লোকাল ব্রাঞ্চ কি, রিমোট ব্রাঞ্চ কি, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, কাজ করব, সবগুলো প্র্যাকটিক্যাল। সোশ্যাল কোডিং কি, গিটহাব ইস্যু নিয়ে কীভাবে কাজ করতে হয়, গিটহাবে গিস্ট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে কাজ করতে হয়, আর ভিজুয়াল মার্জ টুলসটা কি, মার্জ কীভাবে করতে হয়, আপনার অনেকগুলো ফ্রেন্ডের কোডগুলোকে বা আপনার অনেকগুলো ফিচারকে কীভাবে মার্জ করবেন সেটা নিয়ে আলোচনা করব। গিটহাব পেজ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। মজার বিষয় হচ্ছে এই গিটহাব পেজের মধ্যে আপনি অ্যাকাউন্টস করে আপনি ডোমেন নিতে পারবেন এবং ওই ডোমেনের মাধ্যমে যে কোনো স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক না তাও স্ট্যাটিক ওয়েবসাইট আপনি রান করতে পারবেন, সেটা সম্পর্কে জানব। সি প্যানেলে কীভাবে ভার্সন কন্ট্রোল করতে হয়, তারপর হচ্ছে লোকাল এবং রিমোট রিপোজিটরি নিয়ে আমরা অ্যাডভান্স ক্লাস করব, যেখানে আমরা প্রজেক্ট করব, ছোটোখাটো প্রজেক্ট করব। দেন আমরা গিটহাবের মধ্যে কিভাবে আপনি ইফেক্টিভ একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। এখন আপনি একজন ডেভেলপার বা প্রোগ্রামার, আপনি গিয়েছেন রুমা আপুর এখানে জব করতে, রুমা আপু বলবে আপনি কি ভালো ডেভেলপার, আপনি বলবেন হ্যাঁ। আপনি কি ভালো প্রোগ্রামিং পারেন, হ্যাঁ আমি পারি। এবার আপনি আপনার একটা পোর্টফোলিও দেন, তখন আপনি কি করবেন, আপনার গিটহাবের অ্যাকাউন্টসটা তার সাথে শেয়ার করবেন। আর গিটহাবের মধ্যে পোর্টফোলিওটা আমার এই কোর্সের মধ্যে চলাকালীন সময়ে আপনার তৈরি হয়ে যাবে। আমরা এই কোর্সের মধ্যে স্টুডেন্ট আছে 200 জন। 200 জন যদি প্রত্যেকের কোডের মধ্যে যায় যদি ফলোয়িংস দিয়ে এবং স্টার দিয়ে দিই, তাহলে বলেন আমাদের এটার ভ্যালুটা বাড়বে নাকি কমবে? এটাই অনেক বেড়ে যাবে। আপনি দেখবেন অনেক বড় প্রোগ্রামার, ডেভেলপার, গুগলে চাকরি করে, তার কাজের মধ্যেও দেখা গেছে 50টা রিভিউ নাই বা রেটিংস নাই। তা আমরা সবাই এভাবে সবাইকে সাপোর্ট করে উপরের দিকে তুলে ফেলবো। দেন এই গিটহাব নিয়ে আমি যখন 15 থেকে 20 দিন ক্লাস করাবো এবং আপনাদেরকে একটা বিরতি দিব, আমি তখন বিরতি দিব 2 থেকে 3 দিন বা একটা ক্লাসের বিরতি দিয়ে আমি এক্সাম নেব। এক্সাম নেওয়ার পর এখানে 200 শিক্ষার্থী নিয়ে আমার থাকার কোনো দরকার নাই। এক্সাম নিব, এক্সামের মধ্যে যারা খারাপ করবে তাদেরকে ছাঁটাই করে ফেলবো, বাদ দিয়ে অ্যাক্টিভ মেম্বার্সদেরকে নিয়ে আমি বুটস্ট্র্যাপ 5-এর প্রায় 15 থেকে 20 পেজের একটি প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রজেক্ট শুরু করব। যে প্রজেক্টটা হবে আপনারা কিন্তু থিম ফরেস্টে যখন ভিজিট করবেন বিভিন্ন টাইপের প্রজেক্ট থাকবে। কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলোতে অনেক অ্যানিমেশন থাকে, তাই না? তা আমাদের এই প্রজেক্টটা কিন্তু একটা ক্রিয়েটিভ প্রজেক্ট, যেখানের মধ্যে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিভিন্ন অ্যানিমেশন থেকে শুরু করে কঠিন, যত কঠিন হয় এই টাইপের একটা প্রজেক্ট প্র্যাকটিক্যালি করাবো। খুবই কঠিন। আপনি এই প্রজেক্টটা যদি আমার সাথে থেকে সম্পূর্ণ করতে পারেন, আমার বিশ্বাস যত কঠিন প্রজেক্ট হোক আপনি সম্পূর্ণ করতে পারবেন। এবং এই ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে সকল রিসোর্স দিয়ে দিব, যে এই আপনার অন্যান্য প্রজেক্টে কিভাবে কাজ করতে হবে, কি কাজ করতে হবে। আর এখানের মধ্যে আমি শুধু যে আপনাদের বুটস্ট্র্যাপ 5 দিয়ে HTML শিখবেন, এখানের মধ্যে CSS, jQuery, প্লাগইনসের ব্যবহার এগুলো শিখবেন এমনটা না। কিন্তু এই কোর্সের মধ্যে আমি যখন এই বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্টটা করাবো, এই প্রজেক্টটা হবে SEO ফ্রেন্ডলি একটা প্রজেক্ট। অর্থাৎ আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে কিভাবে আপনি SEO ফ্রেন্ডলি কোড করতে পারেন। SEO কি সবাই হয়তো জানেন, অর্থাৎ গুগলে সার্চ করার জন্য আপনার ওয়েবসাইটে চলে আসে এই টাইপের প্রজেক্ট আর কি। SEO ফ্রেন্ডলি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে SEO ফ্রেন্ডলি কোড করতে হয় সেটা আপনি এখানের মধ্যে শিখে যেতে পারবেন। এবং এই প্রজেক্টটা যদি আপনি সম্পূর্ণ করেন, আপনি নিজে যে কোনো একটা প্রজেক্টকে আপনি রিভিউ করতে পারবেন যে এই প্রজেক্টের কোডটা স্ট্যান্ডার্ড হয়েছে নাকি নর্মাল কোড হয়েছে। অর্থাৎ আপনি এই প্রজেক্টটা সম্পূর্ণ করার পাশাপাশি স্ট্যান্ডার্ড কোডিং প্রসেসটা আপনি শিখে যাবেন। এবং আপনি একজন ফ্রন্ট এন্ড প্রজেক্ট তৈরি করবেন। এই প্রজেক্টটা কিন্তু
অনেকে আছে ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করবে, তাই না? অনেকে আছে পিএসপি দিয়ে ডেভেলপ করবে, অনেকে আছে পাইথন দিয়ে ডেভেলপ করবে, ডিজাঙ্গো ব্যবহার করবে, অনেকে আছে এটাকে রিয়েক্টে কনভার্ট করবে, অনেকে আছে এটাকে রিয়েক্ট উইথ লারাভেল দিয়ে ডেভেলপ করবে। আপনি তো ভাই জানেন না যে আবার অনেকে আছে মানস্টেক বা এক্সপ্রেস জিএস ব্যবহার করবে। আপনি তো জানেন না যে এই প্রজেক্টটা কে কোন টুলস ব্যবহার করে বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই প্রজেক্টটাকে ডেভেলপ করবে। আপনি তো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। মজার বিষয় হচ্ছে যে কোনো ডেভেলপারই, পাইথন ডেভেলপার হোক বা লারাভেল ডেভেলপার হোক, পিএসপি ডেভেলপার হোক বা নোট জেস বা এক্সপ্রেস জেস, যেভাবে এটা ডেভেলপ করুক, আমরা এমনভাবে কোড করব যেন একজন ডেভেলপার খুব ইজিলি এটাকে ডেভেলপ করে ফেলতে পারে। ওই যে একটা স্ট্রাকচার বজায় রেখে, একটা রুলস বজায় রেখে খুব সুন্দর করে কিভাবে কোড করতে হয়, যে কোড যে কোনো ডেভেলপার খুব ইজিলি ডেভেলপ করে ফেলতে পারবে, এগুলো আপনাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হবে। আর এই কোর্সের অন্যতম একটা অংশ থাকবে ইউআই ইউএক্স। কি থাকবে? ইউআই ইউএক্স। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ভাইয়া ডিজাইনার। আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। ভাইয়া আমরা মিউট করব, ভাইয়া মিউট করব। ইউজার এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স বানান ভুলে গেছে ভাই, বানান করেন তো। এক্সপেরিয়েন্স আমি ভুলন তো। আচ্ছা থাক, বাদ দেন, ইউজার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এই যে আপনার মিউট করব প্লিজ, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স। আপনি যখন কোনো একটা প্রজেক্ট করতে যাবেন, প্লিজ মিউট করব ভাইয়া, মিউট করব। আহা, একটা বিরক্তকর অবস্থা। আমরা যখন কোনো একজন ক্লায়েন্টের প্রজেক্ট করতে যাই, ওই ক্লায়েন্টস কী করেন, আমাদেরকে সাধারণত এক্সডি ফাইল দেয়, তাই না? এক্সডি ফাইল বা পিএসডি ফাইল অথবা ইমেজ দিয়ে দেয়। আপনাকে ওই পিএসডি বা এক্সডি অথবা ফিগমা ফাইলটাকে দেখে দেখে HTML-এ কনভার্ট করতে হয়, ডেভেলপ করতে হয়। সেখানের মধ্যে আপনি ওই ওয়েবসাইটটাকে আপনার নিজের মতো করে ডেভেলপ করতে হয়। গ্রাফিক ডিজাইনার তো সে একজন ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনার, তার অনেক রকমের ভুল থাকবে, অনেক কিছু থাকবে। আপনাকে এগুলো কাটিয়ে কিভাবে ইউআই এবং ইউএক্স মেনটেন করে, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স মেনটেন করে একটা বাটনের কালার কিভাবে দিতে হয়, একটা রেড কালারের সাথে, মানে ওয়েবসাইটের প্রাইমারি কালার হচ্ছে গ্রিন, এই প্রাইমারি কালারের গ্রিন ওয়েবসাইটের মধ্যে একটা বাটনের কালার কেমন হতে পারে, তাই না? একটা ওয়েবসাইটের প্রাইমারি কালার হচ্ছে আপনার ইয়েলো, এই ইয়েলো ওয়েবসাইটের মধ্যে টেক্সটের কালারটা কেমন হতে পারে, এইগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। একটা ওয়েবসাইটের মধ্যে হেডিংয়ের ফন্ট সাইজ যদি 60 পিক্সেল হয়, তার সাব হেডিংয়ের ফন্ট সাইজ কতটুকু হতে পারে, এবং কোনো একটা ওয়েবসাইটের মধ্যে প্যারাগ্রাফের ফন্ট সাইজ কেমন রাখাটা আমার গুড প্র্যাকটিস। হেডিংয়ের ফন্ট সাইজ যদি 60 পিক্সেল হয়, ওই হেডিং 60 পিক্সেল হেডিংয়ের সাথে মিলিয়ে প্যারাগ্রাফের ফন্ট সাইজ কত দেওয়া যেতে পারে, একটা বাটনের সাইজ কতটুকু হতে পারে, প্যাডিং কতটুকু দেওয়া যেতে পারে, লাইন হাইট কতটুকু দেওয়া যেতে পারে। একটা ওয়েবসাইটকে এই যে ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেস, এই বিষয়গুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে, মার্জিন প্যাডিং দেওয়ার আদর্শ যে নিয়মগুলা, মূল কথা স্ট্যান্ডার্ড প্রসেসটা মেনটেন করেই আমরা এই কোর্সটা সম্পন্ন করব। এই ধরনের কোর্স আমি তো এই ট্রেনিং সেক্টরে আজকে 5 বছর আছি, 2 থেকে 3 বছর বিভিন্ন প্রিমিয়াম কোর্স করিয়েছি, এখন W3 কোডেক্সে ক্লাস করাচ্ছি। এই 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, এবং আমার দেখা বাংলাদেশের মধ্যে এটাই ফার্স্ট কোর্স। বুটস্ট্র্যাপের উপরে ক্লাস করায় আমি দেখছি, আমার কাছে অনেক প্রিমিয়াম কোর্স আছে, বাট টিচার যিনি করাচ্ছেন তিনি নিজেও এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে না, ডেভেলপমেন্ট তিনি পাইথন দিয়ে পারেন, পাইথনের মতো এই কোর্স করে ফেলছেন। এবং ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে, ইউজার ইন্টারফেস অর্থাৎ ইউআই ইউএক্স সম্পর্কে ধারণা না থাকার কারণে ওয়েবসাইটের মধ্যে উল্টাপাল্টা কালার ব্যবহার করা হয়েছে। একটা ওয়েবসাইটের মধ্যে কীভাবে কালার কম্বাইনেশন করতে হয়, এই যে টাইপোগ্রাফি যে বিষয়গুলো, এগুলো সব কিছু ম্যানেজ করে একদম 100% ইউআই ইউএক্স ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি, ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট আমরা এই কোর্সের মধ্যে ডিজাইন করব, এই 2 মাসের কোর্সের মধ্যে। আর আপনারা আমার কাছে ক্লাস করতেছেন
এটা অবশ্যই আপনারা ইতিমধ্যে জানেন যে ভাইয়া সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করি এবং আমাদেরকে প্রতিনিয়ত প্রায় 10 থেকে 15টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে টিমের সাথে কাজ করি, আমি যেখানে কাজ করি সেখানের মধ্যে আমাদেরকে শুধু পিএইচপি নিয়ে পড়ে থাকতে হয় না, পিএইচপি নিয়ে পড়ে থাকে না, আমাদেরকে পিএইচপি দিয়েও প্রজেক্ট করতে হয়, লারাভেল দিয়ে প্রজেক্ট করতে হয়, রিয়েক্টেও প্রজেক্ট করতে হয়, পাইথন বা ডিজাঙ্গো দিয়েও প্রজেক্ট করতে হয়, যে কোনো প্রজেক্ট করতে হয়। অর্থাৎ আমার এগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে। আমি জানি আমার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কোডটাকে কিভাবে করলে আমার প্রজেক্টটা স্ট্যান্ডার্ড হবে এবং ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি হবে। এগুলো সব কিছু আপনাদেরকে এই কোর্সের মধ্যে আমি শিখিয়ে দিব, শুধু আমাকে ফলো করবেন। ইনশাল্লাহ এই 2 মাসের এই কোর্সটা হতে পারে আপনার জন্য লাইফ চেঞ্জিং এবং সবচেয়ে বড় একটা অ্যাসেট, যে অ্যাসেটটাকে আপনি কাজে লাগিয়ে আপনার ফ্রিল্যান্সিং সেক্টর বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কেরিয়ারটাকে শুরু করতে পারেন। পরবর্তী যেই অপশানগুলো রয়েছে, পরবর্তী যে ধাপগুলো আছে, এগুলো আপনাকে খুবই ইজি করে দিবে এবং আপনার জন্য রাস্তাটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি এটা বলতে পারবেন যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার হিসেবে আপনি ভালো একজন প্রোগ্রামার, ভালো একজন কোডার। পরবর্তী ধাপগুলো আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনার কোড স্ট্যান্ডার্ড হচ্ছে না কি হচ্ছে না, বা আর কি বলবো। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? বলেন। তো আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আর এই কোর্সের শেষে আপনাদেরকে আমি টিম করে দিব, আর আমরা টিমে থেকে টিমের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটাকে সম্পন্ন করব টিম ওয়াইজ। ওকে। আর আরেকটা বিষয় বলি, আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পর আমি যে বলছি টপ কিছু স্টুডেন্ট নিয়ে আমি আলাদাভাবে টিম করে ফেলবো। ওই টিমের মেম্বারদেরকে 10 জন বা 15 জন করে আমি টিম করে আপনাদেরকে প্রিমিয়াম পিএইচডি দিব। ভাইয়া যদি তৌফিকে হয় তাহলে আমি নিজে আপনাদেরকে পিএইচডি দিব, আর না হয় আপনারা নিজেরা 10 জন বা 15 জন টিম করে 200-500 টাকা করে দিয়ে পিএইচডি কিনতে পারবেন না? আপনার এই যে কোর্সটা করতে বাহিরে করতে গেলে আপনার 15 থেকে 20 হাজার টাকা লাগবে, তারপরও আপনি এই কোর্সটা পাবেন না। তো 15 থেকে 20 হাজার টাকার মধ্যে কি আপনি কি 500 টাকা খরচ করে এই কোর্সটা সম্পূর্ণ করার পর নিজের একটা পোর্টফোলিও তৈরি করার জন্য 500 টাকা খরচ করে 10 জন মিলে পিএইচডি কিনবেন এবং ওই পিএইচডিটাকে আপনি থিম ফরেস্টে সাবমিট করবেন, HTML-এ কনভার্ট করবেন, তার জন্য যত সাপোর্ট দরকার সবগুলো ভাইয়া দিব। এটার জন্য আমি টিম করাই দিব। এই টিম প্রজেক্ট, টিমে কাজ করার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে, যেটা কাজে লাগিয়ে আপনি যে কোনো জবে আপনি কাজ করতে পারবেন, যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। ভাইয়া আজকে অনেকক্ষণ ক্লাস করায় ফেলছে আপনাদেরকে। আমি ভাবছিলাম যে 1 ঘন্টা ক্লাস করাবো, কীভাবে যে এত সময় চলে গেছে আমি নিজেও জানি না। সবাই কি বিরক্ত হয়েছে?